আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, যারা এবার দেশেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে চিন্তা করছো বা স্বপ্ন দেখছো অথবা প্রস্তুতি মোটামুটি লেভেলে শুরু করে দিছো, তাদের জন্যই আজকে জয়কলি পরিবারে তোমাকে আবারও একটু স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সজীব ভাইয়া, শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক অ্যাডজেক্টিভ এবং এর কম্পারিজন এটা একটু দেখার চেষ্টা করব। বিগত সালে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসছে, কিভাবে তুমি প্রস্তুতি নিতে পারো, তার ওভারঅল গাইডলাইন কিন্তু থাকবে আমাদের আজকের এই ক্লাসে। তোমরা যারা যুক্ত হয়ে গেছো একটু দ্রুত ভাইয়াকে জানাবা আমার সাউন্ড স্ক্রিন সবকিছু ক্লিয়ার আছে কিনা এবং আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। আমরা জাস্ট 30 সেকেন্ডের মধ্যেই ক্লাস শুরু করে দিব। যারা চলে এসেছো একটু সবাই বন্ধু বান্ধবদের জানিয়ে দিবা, যারা চলে এসেছি একটু সবাই বন্ধু বান্ধবদের জানিয়ে দিবা যে ভাইয়া আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। ইনশাআল্লাহ আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আমরা এই টপিকটা খুব ভালোভাবে ক্লিয়ারেন্স করে ফেলতে পারবো। পাশাপাশি এতটুকু মাথায় রাখতে হবে, বিগত সালে যে প্রশ্নগুলো বারবার আসছে এগুলো তুমি আসলে কতটুকু পারো বা কতটুকু প্র্যাকটিস করতেছো, এটা কিন্তু একটা ওয়ান অফ দ্য মেজর ফ্যাক্টর। আমরা যারা চলে এসেছি একটু ভাইয়াকে জানাবো। ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমরা অনেকে যুক্ত হয়েছো। সবকিছু ক্লিয়ার থাকলে আমরা শুরু করে দেই। যদি তোমরা সবকিছু ক্লিয়ার দেখতে পাও, শুনতে পাও, আমরা শুরু করে দিব। একটু বন্ধু বান্ধবদের জানিয়ে দিবা। আর হ্যাঁ, আমার ক্লাসে একটু খাতা কলম নিয়ে বসতে হবে ভাই। ঘুমাই অনলাইন ক্লাস করার মানে পক্ষপাতী মানুষ আমি না। আমি তোমাকে লেখাবো, আমি তোমার কাছে উত্তর চাবো। আগামী 1 ঘন্টা তুমি আমার সাথে কোঅপারেট করলে ইনশাআল্লাহ ভালো কিছু শিখে যাইতে পারবা। মানে আসতেছি ক্লাস শুনতেছি চলে যাচ্ছে, নট লাইক দ্যাট। আমরা চলে যাব। আজকের আমরা প্রথম যে অবস্থাটা দেখার চেষ্টা করতেছি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ শব্দটা যখনই মাথায় আসে, আর হ্যাঁ তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, প্রথমেই একটা কথা বলে নেই, ক্লাসে উপস্থিত থেকে যারা সর্বোচ্চ লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাদের মাঝ থেকে প্রতি ক্লাসে একজন করে জিতে নিবে সেই বিষয়ের একটি বই। অর্থাৎ আমাদের যে ইংলিশ বিচিত্রা বইটা আছে না, তুমি কিন্তু আজকের এই ক্লাসটা করে এই ইংলিশ বিচিত্রা বইটা তুমি জিতে নিতে পারো। বুঝতে পারছো? আজকের এই ক্লাসটা করে তুমি কিন্তু এই ইংলিশ বিচিত্রা বইটা জিতে নিতে পারো। এবং ইংলিশ বিচিত্রা বই থেকে বিগত সময়ে কি পরিমাণ প্রশ্ন কমন আসছে আমাদের পেজের অ্যানালাইসিস দেখলে তোমরা বুঝতে পারবা। আমরা কিন্তু ভাই অনেকে বলে যে জয়কলি মানে কি 100% কমন। আমরা প্রমাণে বিশ্বাসী, আমরা কথায় না, আমরা প্রমাণে বিশ্বাসী। ইনশাআল্লাহ এই আজকের এই ক্লাসটার মাধ্যমে তুমি যদি শেয়ার মেনশন করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে, তাদের মধ্য থেকে আমরা যে কোনো একজনকে আমরা লটারির মাধ্যমে জয়কলির একটা বই দিয়ে দিব। এবং এই বই থেকে বিগত সময়ে আমরা কি পরিমাণ কমন দেখেছি তোমরা অবশ্যই বিভিন্ন বিজ্ঞাপনে অবশ্যই দেখে ফেলছো। অ্যাডজেক্টিভ শব্দটা নিয়ে যখনই কোনো কথা বলার চেষ্টা করি, এখানে তুমি দুইটা কথা একটু মাথায় রাখবা। এই অ্যাডজেক্টিভ এখানে দুইটা কথা একটু মাথায় রাখবা। দুইটা পার্টস অফ স্পিচকে আমার মডিফাই করবে। নাম্বার 1 নাউন অথবা প্রোনাউন। এই যে দায়িত্বটা নাউন অথবা প্রোনাউন, এখন তোমরা অলরেডি নাউন প্রোনাউনের ক্লাস করে ফেলছো। আমি একটু বেসিক বলে দেই। নাউন শব্দটা হচ্ছে নেমিং ওয়ার্ড। নাউন শব্দটা কি বলছি ভাইয়া? নেমিং ওয়ার্ড। এ নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। এখানে পারসন, থিংস, বস্তু যে কোনো কিছুর নাম চলে আসবে। আর এই প্রোনাউন শব্দটার মানে আরেকটা ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে প্রো শব্দটার অর্থ হচ্ছে, লিখে নাও, প্রো শব্দটার অর্থ হচ্ছে পরিবর্তে। সবাই একটু কমেন্টে লিখে ফেলবা। প্রো শব্দটার অর্থ কি বলছি ভাইয়া? পরিবর্তে। আর নাউন শব্দটার অর্থ কি? নাম। তাহলে নামের পরিবর্তে যে বসবে তাকেই আমরা বলি প্রোনাউন। আমরা বিগত ক্লাসে যখন নাউন প্রোনাউনের ক্লাস নিয়েছি আশা করি তোমাদের এগুলা ক্লিয়ার করে দিয়েছে। আজকে অ্যাডজেক্টিভের প্রথমাংশে যে জিনিসটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে তোমরা একটু সবাই খাতা কলম নিয়ে বসবে ভাইয়া। যে কয়েকটা জিনিস আইডেন্টিফাই করে দিব অবশ্যই একটু উত্তর করে ফেলতে হবে। এবং একটা জিনিস মাথায় রেখো, আজকের এই ক্লাসের মাধ্যমে তোমার অ্যাডজেক্টিভ নিয়ে যেভাবেই পরবর্তীতে প্রশ্ন আসুক না কেন তোমার আর ভুল হবে না ইনশাআল্লাহ। এখানে কয়েকটা কথা। অ্যাডজেক্টিভ শব্দের অর্থ বিশেষণ। সবাই কমেন্টে লিখে ফেলো তো অ্যাডজেক্টিভ শব্দের অর্থ কি বলছি ভাইয়া? বিশেষণ। এই বিশেষ্য মানে হচ্ছে নাম, নাউন মানে কিন্তু ভাইয়া বিশেষ্য। সবাই একটু কমেন্টে লিখে ফেলবো। তাহলে অ্যাডজেক্টিভ মানে আমরা প্রথমেই কি দেখলাম? এর মানে হচ্ছে বিশেষণ। এখন কাকে বিশেষ করবে? এই যে কাজটা হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা, পরিমাণ বা সংখ্যার ধারণা প্রকাশ করে, তাকে আমরা অ্যাডজেক্টিভ বলে। এখন অ্যাডজেক্টিভ বাক্যে সর্বদা নাউন বা প্রোনাউনকে মডিফাই বা
বিশেষিত করে। আমরা একটু আগে যে কথাটা বলছিলাম এখন এই কথাটা জাস্ট বইয়ের ভাষায় আছে। কি বলছি ভাইয়া? একটু আগে যা বলছি এখন এই কথাটা জাস্ট বইয়ের ভাষায় আছে। এরপরে দেখো আমরা যদি একটু এক্সাম্পল নেওয়ার চেষ্টা করি, একটা সেকেন্ড আমাদের একটু কালারটা চেঞ্জ করে নিব, একটু দাঁড়াও। একটা সেকেন্ড দাঁড়াও একটু ভাই, এই ডিসপ্লের ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে নিতাম। একটা সেকেন্ড দাঁড়াও ভাইয়া, আমরা জাস্ট একটু কালো কালারটা করে নিচ্ছি কারণ লেখাটা দেখা যাচ্ছে না। ওকে, দেখো আমরা যে কথাটা বলার চেষ্টা করছিলাম অ্যাডজেক্টিভ, আমরা যে কথাটা বলার চেষ্টা করছিলাম অ্যাডজেক্টিভ, এখানে কয়েকটা কথা মাথায় রাখবা। সেটা হচ্ছে নাউনের দোষ, নাউনের গুণ, নাউনের অবস্থা, এরপরে হচ্ছে সংখ্যা বা পরিমাণ। দোষ, গুণ, অবস্থা, এরপরে কি বলছি? সংখ্যা, এরপরে কি বলছি? পরিমাণ। ভাই একটা জিনিস দেখো, এই মানে ডেফিনিশনটা কি কখনো পরীক্ষায় আসবে না, কিন্তু তুমি যখন পরীক্ষায় আরো ডিপ প্রশ্নের উত্তর করবা, তোমাকে যখন পরীক্ষায় প্রশ্নের উত্তর করতে বলবে, তোমার এই বেসিক জিনিসটা না জানলে কিন্তু তুমি আসলে উত্তর করতে পারবা না। ওকে, তাহলে নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ। আমরা যদি একটু বলার চেষ্টা করি, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এখন এই যে আমরা যদি একটু এই বাক্যটা দেখার চেষ্টা করি, দেখো ম্যান শব্দটা হচ্ছে এখানে নাউন, ম্যান শব্দটা হচ্ছে নাউন। হি, হি এর পরিবর্তে যদি তুমি রহিম লেখো কোনো সমস্যা নাই, রহিম ইজ অ্যান অনেস্ট ম্যান। এখানে সাবজেক্ট হচ্ছে হি, সাবজেক্ট হি, ইজ হচ্ছে এখানকার ফাইনাইট ভার্ব, ইজ কি ভাইয়া? ফাইনাইট ভার্ব। এন হচ্ছে আর্টিকেল, এই আর্টিকেল বা ডিটারমিনারের পরে যদি একটা শব্দ থাকে নাউন লিখে ফেলো, আর্টিকেল বা ডিটারমিনার এরপরে একটা শব্দ থাকলে নাউন, দুইটা থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তিনটা থাকলে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আর যদি তিনের অধিক থাকে প্রথম লাস্টের দুইটা নাউন আর অ্যাডজেক্টিভ হবে, তার পূর্বের সবগুলো হবে অ্যাডভার্ব। এই জিনিসটা একটু লিখে নাও ভাইয়া, আমরা সবাই একটু এই জিনিসটা লিখে নিব। এই জিনিসটা পরীক্ষায় তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 100% আসবে। কি বলছি? সবাই একটু লিখে নিব, আর্টিকেল বা ডিটারমিনারের পরে একটা শব্দ থাকলে নাউন, দুইটা থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তিনটা থাকলে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই পেজটা একটু লিখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে ডান লিখে ফেলো, এই পেজটা একটু লিখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে ডান লিখে ফেলো। তোমার এই সিকোয়েন্সটা কিন্তু একটু জানতে হবে, যদি নাও আসে তুমি যখন রিটেন লিখতে যাবা তোমার এই সিকোয়েন্সটা কিন্তু জানতে হবে ভাইয়া। সবাই একটু দ্রুত লেখো, দ্রুত। এই যে এটা প্রত্যেকটা একটু কমেন্টে লিখে ফেলো তো, এগুলো 100% আসবে, এগুলো 100% আসবে। একটা শব্দ আর্টিকেলের পরে নাউন, দুইটা থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তিনটা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তিনের অধিক তাহলে প্রথমে লাস্টের দুইটা নাউন অ্যাডজেক্টিভ ঠিক রেখে প্রিভিয়াস সবগুলো হয়ে যাবে অ্যাডভার্ব। এতটুকু অংশ সবাই একটু স্ক্রিনশট দিয়ে নাও, সবাই একটু স্ক্রিনশট দিয়ে নাও, এবং এগুলো পরীক্ষায় 100% আসবে ভাইয়া, এগুলো পরীক্ষায় 100% আসবে। ওকে, এতটুকু এসএস লিখে একটু ডান লিখে ফেলবো। এরপরে আমরা যে বিষয়টা একটু দেখার চেষ্টা করব, দেখো অ্যাডজেক্টিভটাকে আসলে আমরা কতভাবে শ্রেণীবিন্যাস করতে পারি, এগুলা একটু ডিপ না জানলে তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ভাই পারা যাবে না, এগুলার একটু ডিপ জানতে হবে। দেখো ডিফারেন্সিয়েশনটা হচ্ছে দুইভাবে, ডিফারেন্সিয়েশনটা দুইভাবে, একটা কাজের ধরন, কি বলছি ভাইয়া? একটা হচ্ছে কাজের ধরন, আরেকটা বলছিলাম হচ্ছে অবস্থান, আরেকটা হচ্ছে অবস্থান। একটা কাজের ধরন আমরা অবস্থান দেখছি, আমরা কিন্তু যখন আমাদের বেসিক আলোচনা শেষ হয়ে যাবে তখন আমরা অ্যাডভান্স লেভেলে কোশ্চেন সলভে চলে যাব। মানে আমি ক্লাসে কি শিখলাম এটা যদি প্রশ্নে ইমপ্লিমেন্ট করতে না পারি এই পড়ার কোনো দাম নেই। আমি কি বুঝতে পারছি? আমি যা শিখছি এটা যদি ইমপ্লিমেন্ট করতে না পারি এ পড়াশোনা করার কোনো আলটিমেটলি লাভ নাই। দেখো কাজের ধরন অনুযায়ী বলো, সবাই কমেন্টে লিখে ফেলবা, কাজের ধরন অনুযায়ী অ্যাডজেক্টিভ 4 প্রকার। কাজের ধরন অনুযায়ী অ্যাডজেক্টিভ কত প্রকার? 4 প্রকার। মুখস্থ করে ফেলো। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, এরপরে নাম্বার, প্রোনোমিনাল। তাহলে কি কি ছিল? কোয়ালিটি, কোয়ান্টিটি, নাম্বার, প্রোনোমিনাল। লিখে ফেলো কাজের ধরন অনুযায়ী অ্যাডজেক্টিভ কত প্রকার ভাইয়া? 4 প্রকার। দেখি একটু কি কি ছিল। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, প্রথম যেটা ছিল অ্যাডজেক্টিভ অফ
কোয়ালিটি, এরপরে 2 নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, এরপরে হচ্ছে নাম্বার, এরপরে হচ্ছে প্রোনোমিনাল, নাম্বার এবং প্রোনোমিনাল। ওকে, নাম্বার এবং প্রোনোমিনাল। আমরা যারা যারা আজকে জয়কলির ইংলিশ বিচিত্রা বইটা ফ্রি পেতে চাই, জয়কলির ইংলিশ বিচিত্রা বইটা আমরা যারা যারা ফ্রি পেতে চাই, আমাদেরকে কিন্তু ভাই একটু ক্লাসটা শেয়ার করে দিতে হবে, আদারওয়াইজ আমাদের কিন্তু এই অপশন মানে আসলে সম্ভব না। ওকে, আমরা তুমি একটা মানে শেয়ারের মাধ্যমে তুমি কিন্তু জয়কলির ইংলিশ বিচিত্রা বইটা ফ্রি পেতে পারো। তার মানে এই একটা জিনিস তোমাকে অবশ্যই অ্যাচিভ করার একটু চেষ্টা তো করা উচিতই অবশ্যই। তাহলে কি কি বলছিলাম? কোয়ালিটি, কোয়ান্টিটি, নাম্বার, প্রোনোমিনাল। এই পেজ ক্লিয়ার হলে ডান লিখবা, এই পেজ ক্লিয়ার হলে আমরা একটু ডান লিখবো। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ান্টিটি, নাম্বার এবং প্রোনোমিনাল। কোয়ালিটি, কোয়ান্টিটি, নাম্বার এবং প্রোনোমিনাল। এই পেজ আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। এরপরে আমাদের যে বিষয়টা লাগবে দেখি, এরপরে কি ছিল? এই কোয়ালিটির পাশে লিখে নিবা গুণবাচক, কোয়ালিটির পাশে লিখে নাও গুণবাচক। কোয়ালিটির পাশে সবাই কমেন্টে লিখে ফেলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কি হবে? গুণবাচক। কোয়ান্টিটির পাশে লিখে নাও পরিমাণবাচক, পরিমাণবাচক। কোয়ান্টিটির পাশে লিখে নিবা পরিমাণবাচক। নাম্বার, প্রোনোমিনাল, এই দুটো একটু তোমরা উত্তর করে দেখি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ান্টিটি, এরপরে নাম্বার এবং প্রোনোমিনাল, একটু উত্তর করে দেখি কে কে পারি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ান্টিটি, নাম্বার, প্রোনোমিনাল। আমি কোয়ালিটি বলে দিছি, গুণবাচক, পরিমাণবাচক। বাকি দুইটা আমরা একটু উত্তর করি দেখি পারি কে কে। বাকি দুইটা আমরা একটু উত্তর করি দেখি পারি কে কে। আর হ্যাঁ, তোমরা যারা ক্লাসটিতে চলে এসেছো ভাইয়া, দেখো এই ক্লাসের ভিডিওটাতে গিয়ে সবাই একটা করে লাভ রিয়েক্ট দিয়ে দাও তো, সবাই একটা করে লাভ রিয়েক্ট দিয়ে দাও এবং কমেন্টে একটু বন্ধু বান্ধবদের মেনশন করে দাও। এখন তুমি একটু মানে একটা শেয়ার, একটা মেনশনের মাধ্যমে তুমি যদি 500 টাকা দামের একটা বই পাও ভাই, এই জিনিসটা কি মানে একদমই ফেলনা হয়ে যাচ্ছে? ব্যাপারটা কিন্তু এমন না। এবং আমাদের বই থেকে কি পরিমাণ কমন আসে এটার প্রমাণ কিন্তু আমরা প্রতি বছর দিয়ে আসছি, ইনশাল্লাহ এবারও কমন আসবে। ওকে, এখন তোমরা আমাকে যে জিনিসটা একটু বলবা সেটা হচ্ছে নাম্বার এবং প্রোনোমিনাল। নাম্বার এবং প্রোনোমিনাল, এনিওয়ান? তোমরা না পারলে শুনো, একটা জিনিস মাথায় রাখবা, তুমি এখানে শিখতে আসছো, তার মানে তোমার এখানে ভুল হবে নরমাল। ভাই তুমি যদি শিখেই যাইতা সবকিছু, তুমি তো এই ক্লাসে আসতা না, বা তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিতা না, তুমি এটা পার হয়ে যাইতা। সুতরাং তুমি যখন এখনো অনগোয়িং প্রসেসে আসো, তার মানে তোমার একটু চেষ্টা করতে হবে, ভুল হবে, বাট এই ভুলটা সংশোধন করে দেওয়াই আমার কাজ। আজকের ক্লাসের পর থেকে যেন আর এই ভুলটা না হয়। ওকে, এনিওয়ান? আর কেউ পারবো? নাম্বার এবং প্রোনোমিনাল, নাম্বার এবং প্রোনোমিনাল। নাম্বারের পাশে লিখে নিবা সংখ্যা, আর প্রোনোমিনাল হচ্ছে সর্বনাম। প্রোনোমিনাল হচ্ছে সর্বনাম, এটা হচ্ছে সংখ্যাবাচক আর একটা সর্বনামবাচক। তাহলে আমরা কোয়ালিটি, কোয়ান্টিটি, নাম্বার, প্রোনোমিনাল ক্লিয়ার হলে ডান লিখবো। কোয়ালিটি, কোয়ান্টিটি, নাম্বার এবং প্রোনোমিনাল। নাম্বার মিন্স হচ্ছে বচন, মেবি মুজাম্মেল না ভাইয়া, নাম্বার হচ্ছে সংখ্যা লিখবা, সংখ্যা, আর প্রোনোমিনাল লিখবা হচ্ছে সর্বনাম। এতটুকু লেখা শেষ? এতটুকু ক্লিয়ার হলে আমরা একটু ডান লিখবো। বুঝতে না পারলে জানাতে হবে ভাইয়া, বুঝতে পারছেন? আমরা যদি বুঝতে না পারি আমাদেরকে একটু জানাতে হবে। ওকে, ভুল হবে, বাট এই ভুলের উপরে যাতে আমরা স্থির না থাকি, ভুলের উপরে যাতে আমরা স্থির না থাকি। এরপরে দেখো কোন অবস্থায় ছিলাম, তাহলে আমাদের কাজ ও ব্যবহারের ধরন অনুযায়ী অ্যাডজেক্টিভের 4 প্রকার আমাদের শেষ। এখন আমাদের একটু এক্সাম্পল দেখো। ঢাকা ইজ অ্যান ওল্ড সিটি আর হি ইজ অ্যান অনেস্ট ম্যান। আমি যে একটু আগে দুটো কথা বলছিলাম, মনে আছে তোমাদের? আর্টিকেলের পরে কয়টা শব্দ আছে দেখো তো এখানে, এই যে আর্টিকেল এন, আর্টিকেল এন, কয়টা শব্দ? একটা, দুইটা, একটা, দুইটা। এই স্লাইড বানানোর আগে কিন্তু আমি এটা দেখিও নাই, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট তোমাকে আমি যে 4টা লাইন লিখে দিছি, অ্যাডজেক্টিভ থেকে যেভাবেই প্রশ্ন আসুক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তুমি উত্তর করতে পারবা ইনশাআল্লাহ। এখন এখানে যে ব্যাপারটা ছিল, এই বাক্যের সাবজেক্ট ছিল ঢাকা, ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব। তোমরা ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট এই দুইটা জিনিস একটু ক্লিয়ার করে নাও। ফাইনাইট, তুমি যে কোনো সেন্টেন্স গঠন করতে গেলে তোমাকে মাস্ট বি একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব লাগবে। এখন ফাইনাইট ভার্ব আসলে কি কি হতে পারে লিখে নাও। V0, V1, V2। সবাই আমরা একটু লিখে নিব ভাইয়া এই জিনিসটা, এটা তোমার একদম বেসিক, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আমরা ক্লিয়ার না। একটু লিখে নাও। V0 তে হচ্ছে ভার্বের বেস ফ্রম, V0 তে হচ্ছে ভার্বের বেস ফ্রম। V1 এ হচ্ছে ভার্বের, কমেন্টে লিখে ফেলো আমার সাথে সাথে, V1 এ ভার্বের প্রেজেন্ট ফর্ম। আরেকটা ব্যাপার, আমি এই ক্লাসে যা যা লিখবো পুরো দাগানো স্লাইডটাও পেয়ে যাবা যদি তুমি একটু ক্লাসটা শেয়ার করে দাও।
যদি তুমি একটু ক্লাসটা শেয়ার করে দাও, পুরো দাগানো স্লাইডটাও পেয়ে যাবে ইনশাআল্লাহ। V0 তে হচ্ছে ভার্বের বেস ফর্ম, V1 এ প্রেজেন্ট ফর্ম, V2 তে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। এখন বেস ফর্ম হিসেবে কি কি হতে পারে বলো তো? বেস ফর্ম হতে পারে ডু, প্রেজেন্ট ফর্ম হতে পারে ডু অথবা ডাজ, আর পাস্ট ফর্ম হতে পারে ডিড। এখন তোমাদের মাঝে একটা কোশ্চেন আসতে পারে, ভাই আমি কখন ডু নিব কখন ডাজ নিব? মাইন্ডেড স্ট্রিক্টলি মাথায় রাখবা, আমরা পারসন কারাগারে পারি। এতটুকু অংশ আমরা একটু লিখে ফেলে দেখি। V0 তে হচ্ছে ভার্বের বেস ফর্ম, V1 এ প্রেজেন্ট ফর্ম, V2 তে হচ্ছে পাস্ট ফর্ম ডিড। মাথায় রাখবেন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে কি কি বলছি? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে বসবে হচ্ছে ডু। আর থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হলে, থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হলে বসবে হচ্ছে ডাজ। এতটুকু অংশ আমরা ক্লিয়ার হলে ডান লিখবো। ফাইনাইটের এতটুকু অংশ আমরা ক্লিয়ার হলে ডান লিখবো। ভাই তুমি যে কোনো রিটেন পরীক্ষা দিতে যাও না কেন, এই স্ট্রাকচার মেইনটেইন করতে না পারলে তোমার কোনো বাক্য হবে না। বুঝতে পারছি? এই স্ট্রাকচার মেইনটেইন করতে না পারলে আপনার কোনো বাক্য হবে না। দেখি তাহলে ফাইনাইটে আমরা কি বলছি? বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম আর হচ্ছে পাস্ট ফর্ম। এখন তোমাদের মাঝে আমি যেটা বলছি, বেস ফর্ম হচ্ছে ডু, প্রেজেন্ট ফর্ম ডু অথবা ডাজ, পাস্ট ফর্ম ডিড। তাহলে ডু নিব কখন কখন? আমার সাথে বলো। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল হলে নিব ডু, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে নিব হচ্ছে ডাজ। এখন তোমার মনে একটা প্রশ্ন, ভাই আমি তো পারসনই চিনি না, এরকম অনেকেই আছো। এখন তোমরা যারা পারসন চিনো না একটু দেখে নাও। পারসন হচ্ছে 3 প্রকার। নাম্বার 1 ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এই ফার্স্ট পারসন হচ্ছে আই উই, সেকেন্ড পারসন হচ্ছে ইউ ইয়োর। এই 4টা শব্দ ব্যতীত আল্লাহর দুনিয়ায় যত শব্দ আছে সবই থার্ড পারসন। এই 4টা ব্যতীত আল্লাহর দুনিয়ায় যত শব্দ আছে সবই কি বলছি? থার্ড। এইখানে লিখবা হচ্ছে বাকি সব। তাহলে আই উই ফার্স্ট পারসন, ইউ ইয়োর সেকেন্ড পারসন, বাকি সব চলে গেছে থার্ড। পারসন ক্লিয়ার হলে একটু ডান লিখবো। ফাইনাইট ভার্ব এবং পারসন ক্লিয়ার হলে আমরা একটু ডান লিখবো ভাইয়া। এই তোমরা যারা যারা আসছো, যারা যারা ক্লাসটা শেয়ার করছো একটু শেয়ার ডান লিখবা। তোমাদেরকে কিন্তু আমরা একটা বই প্রোভাইড করবো আজকে ইনশাল্লাহ। যারা যারা আসছো একটু শেয়ার করবা, আমরা কিন্তু একটা বই দিয়ে দিব ইংলিশ বিসিতে আজকের ক্লাস থেকে। বুঝতে পারছি? একদম নিউ ইনটেক, যেটা তুমি কিনে নিতা সেটা আমরা ফ্রিতে দিচ্ছি ইনশাল্লাহ। লিখছি ভাই? তাহলে পারসন এবং ফাইনাইট ভার্ব আমরা যদি ক্লিয়ার হলে একটু ডান লিখবো। পারসন এবং ফাইনাইট ভার্ব আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো, ফ্রিতে দিচ্ছি ইনশাআল্লাহ। লিখছি ভাই? তাহলে ওকে। এরপরে আমরা যে ব্যাপারটা দেখব সেটা হচ্ছে নন ফাইনাইট। এরপরে আমরা যে ব্যাপারটা দেখব সেটা হচ্ছে নন ফাইনাইট। এই নন ফাইনাইটে মাথায় রাখবেন V3, V4, V5। এই V3 তে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, V3 তে ভার্বের পাস্ট পার্টিসিপল, V4 এ হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ, আর V5 এ হচ্ছে জিরান্ড। পাস্ট পার্টিসিপল, ইনফিনিটিভ এবং জিরান্ড। এখন পাস্ট পার্টিসিপল তাহলে কি হবে? ডান, ডু, ডিড। এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে ভাইয়া? ডান। এরপরে কি ছিল? ইনফিনিটিভ মাথায় রাখবা 2 প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ টু ডু। আর এই জিরান্ড এবং পার্টিসিপল আমরা সারা জীবন পড়ছি, কিন্তু এখনো পরীক্ষায় আসলে ভুল করি। জিরান্ডে লিখে নিবা ভার্ব প্লাস আইএনজি ইউজড অ্যাজ নাউন, ভার্ব প্লাস আইএনজি ইউজড অ্যাজ নাউন। তাহলে এই ডু শব্দটার কি হতে পারে? জিরান্ড, ডুইং। নন ফাইনাইট ক্লিয়ার হলে ডান লিখবো ভাইয়া। একটা স্ক্রিনশট দিয়ে লেখো ইস ইজ ডান। একটা স্ক্রিনশট দিয়ে আমরা সবাই একটু বলবো ইস ইজ ডান। ওকে, একটা স্ক্রিনশট দিয়ে আমরা একটু বলবো ইস ইজ ডান। এবং এটা পরীক্ষায় আসবে। ফাইনাইট নন ফাইনাইট না জানলে তুমি কোনো বাক্য উত্তর করতে পারবা না। এতটুকু ক্লিয়ার? নীরা অনেকগুলা বন্ধু বান্ধবকে মেনশন করে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে সবাই ফাইনাইট নন ফাইনাইট এতটুকু ক্লিয়ার হলে ডান লিখবো। তোমরা যারা যারা ক্লাসে যুক্ত হইছো, আমাদের ইংলিশ বিচিত্রা বইটা যদি তুমি ফ্রিতে পেতে চাও, এটার একটা ইনটেক কপি যেটা তুমি লাইব্রেরি থেকে কিনতা, এই লাইব্রেরি থেকে কেনার যে বইটা ইংলিশ বিচিত্রা, এই বইটা কিন্তু তুমি ফ্রিতেই পেতে পারো। এবং আমরা বিগত সময়ে কি পরিমাণ প্রশ্ন এখান থেকে কমন আসছে এগুলার কিন্তু প্রমাণ তোমাদেরকে বারবার দেখিয়েছি। দেখো এরপরে কোথায় ছিলাম? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিতে। এই কোয়ান্টিটি আচ্ছা এগুলো তো আমরা দেখে ফেলছি।
এগুলো তো আমরা দেখে ফেলছি। এখন কোয়ালিটি কোয়ান্টিটির একটু ডিফারেন্স দেখবো, এগুলো একটু ডিফারেন্স দেখবো। দেখো কোয়ালিটিতে আমরা বলছি হচ্ছে গুণবাচক, গুণ বলছে দেখি কে, দেখো হি ইজ অ্যান অনেস্ট ম্যান, রহিম ইজ অ্যান অনেস্ট ম্যান, এটা তার গুণ অথবা তার দোষ, এগুলো যখন বুঝাবে সেটা চলে যাবে কোথায় বাবা, কোয়ালিটিতে। এরপরে আমরা সাবজেক্ট দেখছি, ফাইনাইট দেখছি, নন ফাইনাইট দেখছি, পারসন দেখছি। কোয়ান্টিটিতে চলে আসো, কোয়ান্টিটিতে কি প্রকাশ করবে, পরিমাণ। এটা আমি আগেই বলে দিছি। দেখো দেয়ার ইজ মাস ওয়াটার ইন দ্য পন্ড, অর্থাৎ এই পুকুরে যথেষ্ট পরিমাণ পানি আছে, তাহলে পানির পরিমাণ বুঝিয়েছে কিনা। এবং এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন। কি নাউন ভাইয়া, আনকাউন্টেবল। এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবা, আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার, এর সাথে কখনো এস বাই এস যুক্ত করা যাবে না। কি বলছে, এই আনকাউন্টেবল, সবাই কমেন্টে লিখে ফেলো, আনকাউন্টেবল হচ্ছে অলওয়েজ সিঙ্গুলার, অলওয়েজ সিঙ্গুলার, আনকাউন্টেবল অলওয়েজ সিঙ্গুলার, এবং এর সাথে কখনো এস অথবা ইয়েস যুক্ত করা যাবে না। ইফ ইউ অ্যাড এস অর ইয়েস ইট মাস্ট বি চেঞ্জ ইজ মিনিং। এখন এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আনকাউন্টেবল যখন আমি বলছি অলওয়েজ সিঙ্গুলার, তার মানে এর সাথে তুমি এস বাই এস যুক্ত করতে পারবা না। এটা নাউনের ক্লাসে আমাদের পড়ানোর কথা, নাউন এন্ড ডিটারমিনার যে ক্লাস হয়েছে তোমরা অবশ্যই শিখে ফেলছো। ভাইয়া কমেন্টগুলো পর্দার সামনে আসছে, বুঝি নাই। ওকে, দেখো আমি বলছিলাম আনকাউন্টেবলের সাথে এস বাই এস যুক্ত করা যাবে না, যদি করো তাহলে এর অর্থের পরিবর্তন হয়ে যাবে। কিভাবে একটু দেখো দেখি। আমরা আনকাউন্টেবল নাউন জানি ওয়ার্ক, ওয়ার্ক মানে কি বাবা, ওয়ার্ক মানে কাজ। আমি যদি এর সাথে এস যুক্ত করে দেই ওয়ার্কস, এই ওয়ার্কস মানে কাজ না, এই ওয়ার্কস মানে সাহিত্যকর্ম। এই ওয়ার্কস মানে কি বলছে, সাহিত্যকর্ম। এরপরে আমরা যদি বলি এয়ার, এয়ার শব্দের একটা আনকাউন্টেবল নাউন, কি বলছি, এয়ার মানে হচ্ছে বাতাস, এয়ার মানে কি বাতাস। তাহলে আমি যদি বলি এয়ার্স, এয়ার্স মানে কি হবে বলো তো একটু, এনিওয়ান, এনিওয়ান ফ্রম দিস ক্লাস, দেখি কে কেউ পারে কিনা। এনিওয়ান ফ্রম দিস ক্লাস, আমরা একটু উত্তর করবো, দেখি পারি কিনা। তাহলে আমরা যখন বলছিলাম এটা যেহেতু সবসময় সিঙ্গুলার, এস বাই এস যুক্ত করা যাবে না, যদি করো তাহলে এর অর্থের পরিবর্তন হয়ে যাবে। এই এয়ার শব্দটার মানে হচ্ছে, এয়ার্স মানে হচ্ছে অহংকার, এয়ার্স মানে হচ্ছে অহংকার। তার মানে তুমি দেখো দেখি, আমার এই কথাটা একটু ভালোভাবে মাথায় রাখবেন, আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার, এর সাথে কখনো এস বাই এস যুক্ত করা যাবে না, এবং যদি এস বাই এস তুমি যুক্ত করো তাহলে এর অর্থের পরিবর্তন হয়ে যাবে। এখন এখানে যে ব্যাপারটা ছিল দেখো, এই যে ওয়াটার, এই ওয়াটার মানে পানি, কিন্তু আমি যদি এটার সাথে এস যুক্ত করে দেই কি হবে তাহলে, ওয়াটার্স, এই ওয়াটার্স মানে বাবা আবার জলাশয়, ওয়াটার্স মানে হচ্ছে জলাশয়। অর্থের পরিবর্তন হয়েছে কিনা বলো। তার মানে তুমি এটাকে এস বাই এস যুক্ত করে প্লুরাল করতে পারতেছো না, এস বাই এস যুক্ত করলে অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে। এম আই ক্লিয়ার? এতটুকু অংশ আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো, এতটুকু অংশ আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো, এতটুকু অংশ আমরা সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। ওকে, এতটুকু অংশ আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো। জানাবো ভাই একটু। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এখানে দেখো, জয় হ্যাভ হ্যাড এনাফ এক্সারসাইজ, জয় যথেষ্ট পরিমাণ পরিশ্রম করেছে বা এক্সারসাইজ করেছে। নাম্বারে বলছিলাম দেখো দেখি, এ ভাইয়া আমি কিন্তু এখানে যা যা লিখতেছি তোমার কিন্তু এই দাগানো স্লাইডটা লাগবে, আদারওয়াইজ তুমি এটা মনে রাখতে পারবে না। তাহলে এখন কি করা যাবে, দাগানো স্লাইডটা পাওয়ার জন্য তোমাকে এই ক্লাসটা জাস্ট শেয়ার করে দিতে হবে। কি বলছি, দাগানো স্লাইডটা পাওয়ার জন্য তোমাকে এই ক্লাসটা শেয়ার করে দিতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু ধরা খেয়ে যাবেন। কারণ এগুলা মনে থাকবে না, অনেক কিছুই লেখা পড়ে গেছে, বুঝতে পারছেন, অনেক কিছুই লেখা পড়ে গেছে। আপনি দাগানো স্লাইডটা কালেক্ট করে নেবেন। নাম্বারে দেখো, যে অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউনের সংখ্যা প্রকাশ করে, এটা তো আমরা বলছি আগে। এখন নাম্বার আবার তিন প্রকার, কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ। এগুলার কি মিনিং পরীক্ষায় কখনো আসবে না, তোমরা একটু জাস্ট এই যে মাল্টিপ্লিকেটিভে সিঙ্গেল, ডাবল, ট্রিপল, এই যে তিনটা শব্দ এগুলো পরীক্ষায় আসে। সেটা কিভাবে আসতে পারে, যে সিঙ্গেল, ডাবল, ট্রিপল এটা কোন জাতীয় অ্যাডজেক্টিভ চলে আসতে পারে। বাট এই যে কার্ডিনাল, অর্ডিনাল থেকে ওইভাবে আসলে প্রশ্ন আসলে ভাইয়া আসতে দেখা যায় নাই বিগত সময়ে।
সুতরাং এগুলো জাস্ট একটু দেখে রাখো, এতটুকুই এনাফ ইনশাল্লাহ, এতটুকুই এনাফ। ওকে, সবাই একটু উত্তর করে ফেলবো, সবাই একটু উত্তর করে ফেলবো। এরপরে আমরা দেখব প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল, যে প্রোনাউন কোন নাউনের পূর্বে বসে নাউনকে বিশেষায়িত করে তাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। ভাই এখানে একটা মেজর মানে কনসার্নিং ইস্যু আছে। ব্যাপারটা দেখো, আমরা যে প্রোনাউন কোন নাউনের পূর্বে বসে, আমি একটু বলি প্রোনাউন তাহলে প্লাস নাউন, প্রোনাউন প্লাস নাউন। ব্যাপারটা হচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনবা, একটু মনোযোগ দিয়ে শুনবা। নাউন প্লাস নাউন, তার মানে পাশাপাশি যখন দুইটা নাউন থাকে, এই প্রথম নাউনটা কি হয়ে যায় ভাইয়া? প্রথম নাউনটা কাজ করে অ্যাডজেক্টিভের, কারণ এই নাউন দ্বারা পরের নাউনকে মডিফাই করা হচ্ছে। তার মানে আরেকটা নাউনকে মডিফাই করলে তাহলে কি হবে ভাইয়া বলো তো? সেটা তো অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এখন তখন প্রোনোমিনালের কথা বলবে, এইখানে যে বেসিকটা সেটা হচ্ছে প্রোনাউনের পরে থাকবে নাউন। এই প্রোনাউন তখন কিসের কাজ করবে ভাইয়া? এই প্রোনাউন তখন অ্যাডজেক্টিভের কাজ করবে। কেন? কারণ নাউনকে মডিফাই করছে। মাইন্ডেড, এই প্রোনাউন তখন অ্যাডজেক্টিভের কাজ করবে। কেন? কারণ নাউনকে মডিফাই করছে। সেই ক্ষেত্রে এই প্রোনাউনকে আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলতে পারি, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলতে পারি। এই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ সম্পর্কে আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখব। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ ক্লিয়ার হলে আমরা একটু ডান লিখব ভাইয়া। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ যারা যারা বুঝতে পারছো, আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখব। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ যারা যারা আমরা ক্লিয়ার হয়ে গেছি একটু জানাবো। ওকে, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখব। আর হ্যাঁ, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে চিন্তা করছো, একটা কথা বারবার বলি, প্রতি বছর 90% শিক্ষার্থী ফেল করে ইংরেজিতে। তার মানে তোমার প্রস্তুতি, একটা জিনিস মাথায় রাখবা, জাস্ট তোমার কম্পিটিশনটা হচ্ছে 10% এর সাথে। কত পার্সেন্ট? 10%। 90 জন ফেলই করে যাবে ভাই, ওদের হিসাব বাদ। ওরা তো কম্পিটিশনের লেভেলে ঢুকতেই পারবে না। তার মানে তোমার কম্পিট করতে হবে মাত্র 10 জনের সাথে প্রতি 100 জনে। আমরা যতই দেখি না কেন পরীক্ষা দিচ্ছে এত হাজার হাজার লাখ লাখ, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট দে আর অল এক্সামিনার। এখন ব্যাপারটা হচ্ছে যারা পরীক্ষা দিতে যায় সবাই তোমার প্রতিযোগী না। কেউ কেউ শখের বসেও যাবে, কেউ এমনিও যাবে, কেউ প্রশ্ন দেখে আউট হয়ে যাবে। বুঝেন নাই ব্যাপারটা? সুতরাং তোমার এই 10 জনের 10%-এর সাথে প্রতিযোগিতায় টিকতে হবে। এই কারণে এটা সিরিয়াসলি ডিল করেন এখন থেকে। আর এই ফেল করার হারটা কিন্তু ইংরেজিতে বেশি। তুমি ইংরেজি ক্লিয়ারেন্স করতে না পারলে তুমি ফেল করবাই 100%। সুতরাং ইংরেজির ক্লিয়ারেন্সটা নিয়ে আসেন যত দ্রুত সম্ভব। আর হ্যাঁ, তোমরা যারা যারা এই যে ক্লাসগুলো আমরা দিচ্ছি জয়গুলির পরিবারের পক্ষ থেকে, তোমরা একটু ক্লাসগুলো করো, নোট করো ভাই। মনে থাকবে না, মনে থাকলে তুমি টিচার হয়ে যাইতা, তুমি স্টুডেন্ট থাকতে না। বুঝো নাই? ক্লাসে সবকিছুই মনে হবে, মনে আছে, বাট পরীক্ষার হলে গিয়ে যাইতে যাইতে এগুলা কিছুই থাকবে না। এখন এরপরে আমরা দেখবো হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ আবার 4 প্রকার। সেটা হচ্ছে পজেসিভ, ডিস্ট্রিবিউটিভ, ডেমনস্ট্রেটিভ, ইন্টারোগেটিভ, রিলেটিভ। এই 5টা প্রকার তোমরা জাস্ট একটু মনে রাখো, এগুলা পরীক্ষায় ওইভাবে আসে না। এরপরে আমরা যদি একটু ডিফারেন্সিয়েশন করে যাই, পজেসিভের ক্ষেত্রে আসলে কি? পজেসিভের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবা, সবাই একটু লিখে ফেলো তো কমেন্টে। পজেসিভ হচ্ছে মালিকানা বা অধিকারে থাকা বোঝাবে। সবাই একটু লিখে ফেলো, পজেসিভ হচ্ছে মালিকানা অথবা অধিকারে থাকা বোঝাবে। কি বোঝাবে? মালিকানা অথবা অধিকারে থাকা। মালিকানা অথবা অধিকারে থাকা। কি বলছি ভাইয়া? মালিকানা অথবা অধিকারে থাকা। আমি যদি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, বলি মাই ব্যাগ, আমার ব্যাগ। এরপরে যদি আমি বলার চেষ্টা করি মাই পেন, আমার কলম। এখন ভাইয়া দেখো দেখি, তুমি যখন আমার কাছ থেকে আমার এই ব্যাগটা বা আমার এই কলমটা নিয়ে নিবা, এখন তুমি কি আমাকে বলে নিবা না? যদি বলে না নাও তাহলে তো এটা চুরি হয়ে যাবে। সুতরাং এই ব্যাগ বা এই কলমের উপরে আমার একটা কর্তৃত্ব আছে কিনা বলো? এই যে কর্তৃত্ব থাকার ব্যাপারটা, দ্যাটস কল হচ্ছে মালিকানা বা অধিকারে থাকা, মানে কর্তৃত্বে থাকা। তুমি আমাকে না বলে আমার এই কলমটা নিতে পারো না, যদি নেও তাহলে এটা হয় চুরি হবে। বুঝতে পারছি? এই মালিকানা বা অধিকারে থাকা, এই কথাটা একটু মাথায় রাখবেন। এবং এই পজেসিভের পরে যদি একটা শব্দ বসে, এই শব্দটা হবে সবসময় নাউন। এটা একটু লিখে নাও,
পজিটিভের পরে যদি একটা শব্দ বসে এটা সবসময় হবে হচ্ছে নাউন। ক্লিয়ার ভাইয়া? এই তোমরা কি বুঝতে পারতেছেন? মালিকানা বা অধিকারে থাকা, আমি কিন্তু বইয়ের ভাষা বলতেছি না, সুতরাং একটু বোঝার চেষ্টা করতে হবে, আদারওয়াইজ ধরা খেয়ে যাবেন, বুঝতে পারছি? এরপরে দেখো আমরা কোথায় ছিলাম, একটু দেখার চেষ্টা করব। তাহলে আই এর পজিটিভ হচ্ছে মাই, উই এর পজিটিভ হচ্ছে আওয়ার, দে এর পজিটিভ দেয়ার, ইউ এর পজিটিভ ইয়োর, হিয়ার হিজ, শি এর হার। এখানে যে বেসিক প্রশ্নটা আসবে সবাই, এটা 100% পরীক্ষায় আসবে। যদি পজিটিভ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এইটা আসবে, ইটস নাকি আইটি অ্যাপোস্ট্রফি এস, কোনটা বলো তো? এই দুইটার মধ্যে কোনটা পজিটিভ? একটু উত্তর করবো ভাইয়া, এই দুইটার মধ্যে কোনটা পজিটিভ আমরা একটু উত্তর করার চেষ্টা করব। আর যারা চেষ্টা করতেছেন না ঘুমিয়েই থাকেন, কোনো সমস্যা নাই। এই দুইটার মধ্যে কোনটা পজিটিভ আমরা একটু উত্তর করব ভাই, ওকে? মাবিয়া নওশিন উত্তর করছে ইটস। দেখো এইখানে যে ব্যাপারটা ছিল আমরা একটু দেখে নেই। এই যে পরে প্রথম ইটস হচ্ছে পজিটিভ, এটা আমরা শিওর ভাবে বলে দিলাম। এখন পরের ইটস যেটা, এটাতে দুইটা ডিফারেন্স, আইটিএস, এটা হচ্ছে ইট ইজ অথবা ইট হ্যাজ। এটা কমেন্টে লিখে ফেলো। কি বলছি? ইট ইজ অথবা ইট হ্যাজ, এটা একটু সবাই লিখে ফেলবো। ইট ইজ অথবা ইট হ্যাজ। এখানে এই ইট ইজ আর ইট হ্যাজ, এই ইট হচ্ছে সাবজেক্ট, ইজ অবলিক হ্যাজ এর হচ্ছে ফাইনাইট ভার্ব, ওকে, অথবা অক্সিলারি ভার্ব। লিখে নাও, ইট ইজ অথবা ইট হ্যাজ। তাহলে প্রথম ইটস যেটাতে অ্যাপোস্ট্রফি নাই সেটা পজিটিভ, এটা মালিকানা বোঝাবে। আর পরেরটা হচ্ছে কি বলছি? ইট ইজ অথবা ইট হ্যাজ। এম আই ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। তাহলে পজিটিভ দেখে ফেললাম আমরা। পজিটিভ দেখো, যেমন দেখো দেখি, উই লাভ আওয়ার কান্ট্রি। ভাই এই উই হচ্ছে এখানকার সাবজেক্ট, লাভ হচ্ছে এখানকার ফাইনাইট ভার্ব, এই আওয়ার হচ্ছে পজিটিভ। তাহলে সবাই একটু আমাকে উত্তর করো তো ভাইয়া, এই কান্ট্রি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? সবাই এই কান্ট্রি শব্দটা কোন পার্টস অফ স্পিচ একটু উত্তর করবো। পজিটিভের পরে একটা শব্দ আছে, কোনো সন্দেহ ছাড়াই নাউন। কি বলছি? কোনো সন্দেহ ছাড়াই নাউন। তোমরা একটু নাউনের অবস্থানটা লিখে নাও। একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে, সেন্টেন্সের সাবজেক্ট হয় না, ভার্বের সাবজেক্ট, প্রেপোজিশনের অবজেক্ট, দা এবং অফের মাঝে একটা শব্দ বসলে, তারপরে জিরান কিন্তু নাউনের কাজ করতে পারে। তাহলে পজিটিভের পরে একটা শব্দ, আর্টিকেলের পরে একটা শব্দ, ডিটারমিনারের পরে একটা শব্দ, এই যে নাউনের ব্যবহারগুলান, এটা কিন্তু পরীক্ষায় আসবে। আমরা একটু এই জিনিসটা লিখে নেই, নাউনের ব্যবহার বা নাউনের অবস্থান, এই নাউনের অবস্থানটা একটু লিখে নাও, এটা পরীক্ষায় আসবে। সেটা হচ্ছে একটা সেন্টেন্সের সাবজেক্ট হয় না, সাবজেক্ট হয় হচ্ছে ভার্বের। কিসের সাবজেক্ট? নাম্বার 1 ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন বসে। 2 নম্বরে হচ্ছে ভার্বের সাবজেক্টের জায়গায় নাউন, অবজেক্টের জায়গায় নাউন। 3 নম্বরে প্রিপোজিশনের অবজেক্ট 2 ধরনের, আরেকটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও নাউন বসে। এরপরে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দা এবং অফের মাঝে একটা শব্দ হলে নাউন। এরপরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পজিটিভের পরে একটা শব্দ হলে নাউন। এটা লিখে নাও, নাউন থেকে প্রশ্ন আসলে এর বাইরে আসবে না ইনশাআল্লাহ। তাহলে ভার্বের সাবজেক্ট, অবজেক্ট, এরপরে কি বলছি? প্রেপোজিশনের অবজেক্ট, দা এবং অফের মাঝে একটা শব্দ, পজিটিভের পরে একটা শব্দ। আর এরপরে যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে আর্টিকেলের পরে একটা শব্দ, আর্টিকেলের পরে একটা শব্দ হলে সেটা নাউন। ডিটারমিনারের পরে একটা শব্দ হলে সেটা নাউন। লিখে নাও, ডিটারমিনারের পরে একটা শব্দ হলে সেটা নাউন। তাহলে সাবজেক্ট, অবজেক্ট, প্রিপোজিশন, অবজেক্ট, দা অফ, পজিটিভ, আর্টিকেল, ডিটারমিনার। সবাই একটু লেখা হলে ডান লিখবো ভাইয়া, লেখা হলে একটু ডান লিখবো। ইংলিশ বিচিত্রা বই গিফট দেবে বলে সবাই বললে সবাই ক্লাসটা করতো। হ্যাঁ, বই তো গিফট দিবই, আমি তো বলেই দিছি। দেখো এই শোনো ভাইয়া, আবার একটু রিকল করে দেই, আজকের এই ক্লাসে তোমরা যারা যারা শেয়ার করবা, লাইক কমেন্ট করবা, তাদের জন্য একটা ইংলিশ বিচিত্রা বই থাকবে এবং 100% কমন উপযোগী, কমন আসবেই, কোনো মিস নেই, এর বাইরে প্রশ্ন আসবে না।
তোমরা যদি কেউ এই বইটা শেষ করে যেতে পারো যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 100% টিকবা, মানে ইংলিশ টিকবা, ইংলিশে ভালো করবা আর কি। এই পেজে আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবা। ইংলিশ বিচিত্রার উপর ইংলিশের কোনো বই নেই মার্কেটে ইনশাআল্লাহ, কমনে আমরাই সেরা। এরপরে দেখো কোথায় ছিলাম, তাহলে পজিটিভ গেল। এরপরে হচ্ছে কোয়ান্টিটিতে দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনোমিনাল। এখানে আমরা যদি একটু দেখি ডিস্ট্রিবিউটিভে কথা মাথায় রাখবা ইচ আইদার নাইদার, ইচ আইদার নাইদার, এভরি, ইচ আইদার নাইদার এভরি বোথ, EACH ইচ আইদার, EITHER নেইদার, NEITHER। এরপরে হচ্ছে এভরি, এই চারটা শব্দ একটু মাথায় রাখবা সবাই, একটু লিখে নাও। যেমন দেখো এভরি মাদার লাভস হার চাইল্ড, এইখানে প্রত্যেক মাদার, এই মাদার ছিল নাউন, এই নাউনের পূর্বে ভাই একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো, ব্যাপারটা কিন্তু এতটাও ইজি না। এই নাউনের পূর্বে কি বসছে? এভরি, তার মানে এটা কোন প্রোনাউন? এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কোন প্রোনাউন ভাইয়া? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এখন আমার সাথে যে আলাপটা ছিল ভাইয়া সেটা হচ্ছে নাউনের পূর্বে যে প্রোনাউন বসে এবং এই প্রোনাউন যদি অ্যাডজেক্টিভের কাজ করে, নাউনের পূর্বে যে প্রোনাউন বসে এই প্রোনাউন যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তার মানে এই এভরি শব্দটা প্রোনোমিনাল। এম আই ক্লিয়ার? অ্যাডজেক্টিভ, তার মানে এই এভরি শব্দটা প্রোনোমিনাল। সবাই এতটুকু অংশ ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। এতটুকু অংশ আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো, ওকে? এতটুকু অংশ ক্লিয়ার হলে আমরা একটু ডান লিখবো। ওকে, থ্যাংক ইউ। এরপরে আমরা যেটা দেখার চেষ্টা করতেছি, কোয়ান্টিটি চলে গেছে আমাদের। কোয়ান্টিটিতে দেখো, কোয়ান্টিটিতে এইখানে ডেমনস্ট্রেটিভ যেটাকে বলা হয় দিস, দ্যাট, দিস, দোজ, এই কথাটা একটু লিখে নিবা। ডেমনস্ট্রেটিভে হচ্ছে দিস সিঙ্গুলার, এর প্লুরাল হচ্ছে THEAC, এরপর হচ্ছে দ্যাট THAT, এটার প্লুরাল হচ্ছে দোজ, দিস, দ্যাট, দিস, দোজ। ভাই মনে রাখো, তাহলে আমরা একটু আগে দেখলাম হচ্ছে কি বলছি, এটা ডেমনস্ট্রেটিভ। ডিস্ট্রিবিউটিভে ছিল ইচ আইদার এভরি, ইচ আইদার নাইদার এভরি, আর এইখানে হচ্ছে ডেমনস্ট্রেটিভ দিস, দ্যাট, দিস, দোজ, দিস, দ্যাট, দিস, দোজ। এই কয়টা কোথায় ভাই? ডেমনস্ট্রেটিভে। যেমন দেখো দেখি, দোজ ম্যাঙ্গোজ আর সোর, এই যে ম্যাঙ্গোজ নাউন, নাউনের পূর্বে বসছে প্রোনাউন দোজ, এটাই হচ্ছে প্রোনোমিনাল, এবং এটা হচ্ছে আমাদের এই সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় বসছে। একটা সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় মাথায় রাখবা দুইটা পার্টস অফ স্পিচ। কয়টা? দুইটা। কি কি হতে পারে? সাবজেক্টের জায়গায় দুইটা পার্টস অফ স্পিচ, আইদার নাউন অর প্রোনাউন। আশা করি বুঝতে পারছেন ভাইয়া। পারা যাবে? পারা যাবে ভাই? পারতে হবে, না পারলে কিন্তু ধরা খেয়ে যাবেন। এগুলো পরীক্ষায় আসবে। আমি যেগুলো বলতেছি ক্লাসগুলো শেয়ার করতে করতে কুড নট শেয়ার অপশন চলে আসছে। থ্যাংক ইউ রূপক। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। দেখি কি ছিল। কোয়ান্টিটি চলে গেছে। ও আচ্ছা, রিলেটিভ। এই রিলেটিভের কাজ হচ্ছে, এর কাজ হচ্ছে সম্পর্ক স্থাপন করবে। সম্পর্ক স্থাপন করা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের কাজ। মানে দুই বা ততোধিক ক্লোজের সাথে সে কানেকশন স্থাপন করবে, এটা হচ্ছে রিলেটিভ। হুজ, দেখো দিস ইজ দ্য বুক হুজ পেজেস আর টর্ন। ভাই এই যে দিস ইজ দ্য বুক, মানে এই দ্য বুক শব্দটা ছিল নাউন। মনোযোগ দিয়ে একটু দেখো ভাইয়া, দ্য বুক শব্দটা ছিল নাউন। এই নাউনকে টেনে নিয়ে পরের ক্লোজের সাথে অ্যাডজাস্ট করেছে হুজ পেজেস, যার পেজগুলো আর টর্ন। ওকে, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আশা করি বুঝতে পারছি। ওকে, ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য কি করতে হবে? এই ক্লাসটা শেয়ার করে দিতে হবে। শেয়ার করে দিয়ে জয়কলির আমাদের পেজে ইনবক্স করতে হবে তুমি যে শেয়ার করছো ওইটার একটা স্ক্রিনশট সহ। অথবা অথবা তোমরা যদি ক্লাসের পিডিএফ পেতে চাও তোমরা আমার এই আইডিতেও নক করতে পারো। এই আইডিতেও তোমরা নক করতে পারো, আমিও দিয়ে দিতে পারবো। বাট বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে তোমরা জয়কলির পেজে নক করো। এটাই আমার নাম, এটাই আমার আইডি। ওকে, এর পরবর্তী অবস্থায় আমরা চলে যাব। দেখি কোথায় ছিলাম। ডিগ্রি অফ কম্পারিজনে চলে আসলাম। ভাই অ্যাডজেক্টিভ সম্পর্কে যেটুকু পড়িয়েছি কারো কোনো কোয়েশ্চেন, কোনো কনফিউশন থাকলে আমরা একটু জানাবো।
অ্যাডজেক্টিভ সম্পর্কে যতটুকু পড়িয়েছি কারো কোনো কোয়েশ্চেন অথবা কারো কোনো কনফিউশন থাকলে আমরা একটু জানাবো। আমরা চলে যাচ্ছি কোথায়? আমরা চলে যাচ্ছি হচ্ছে আদিবা, বুঝতে পারছো ভাইয়া? আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে ডিগ্রি অফ কম্পারিজন। যেমন দেখো, দুই বা ততোধিক ব্যক্তি বস্তু প্রাণী মধ্যে তুলনা করতে অ্যাডজেক্টিভের যে তিনটি ফর্ম, যেমন পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ব্যবহার করা হয়, তাকেই আমরা ডিগ্রি অফ কম্পারিজন বলি। যেমন রহিম ইজ এ গুড ম্যান, একজন ব্যক্তির মধ্যে তুলনা, কোনো সমস্যা নাই। যখন দুইজনে ধরে যাবো, রহমান ইজ বেটার দেন কামাল, তাহলে কামাল এবং রহমানের মাঝে যখন তুলনা হচ্ছে দুইজন, কোথায় চলে যাবে? কম্পারেটিভে। এরপরে দেখো, রহমান ইজ দ্য বেস্ট অফ অল ইন দ্য ভিলেজ, রহমান এই গ্রামে সবার চেয়ে ভালো। তার মানে কি এখানে দুইজনে আছে? না, একজন পজিটিভ, মনে রাখো, একজন পজিটিভ, দুইজন কম্পারেটিভ, দুইয়ের অধিক সুপারলেটিভ। লিখে নাও এই জিনিসটা। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ মনে রাখার সহজ উপায়, পজিটিভ, কম্পারেটিভ, আরেকটা হচ্ছে সুপারলেটিভ। পজিটিভ, কম্পারেটিভ আর হচ্ছে সুপারলেটিভ। সবাই একটু কমেন্টে লিখে ফেলবা ভাইয়া, পজিটিভ কয়জন? পজিটিভ হচ্ছে একজন, পজিটিভ হচ্ছে একজন, কম্পারেটিভ হচ্ছে দুইজনের মধ্যে তুলনা, সুপারলেটিভ হচ্ছে অনেকের মাঝে তুলনা, অনেকের মধ্যে তুলনা, এটা অবশ্যই দুইয়ের অধিক হবে। লিখে ফেলো তো এটা কমেন্টে সবাই। স্যার ঠিক মতো দেখা যায় না, হোয়াট ইজ দিস? কেন জয়? দেখা যাচ্ছে তো ভাইয়া, এখন দেখো, দেখা যায় হয়তো। পজিটিভ একজন, কম্পারেটিভ দুইজন, সুপারলেটিভ হচ্ছে অনেকের মধ্যে। লিখে নাও। লিখছি ভাই। পজিটিভ তাহলে কয়জনের মধ্যে তুলনা হবে? পজিটিভে কোনো তুলনাই হবে না, একজনের সম্পর্কে বলবে। কম্পারেটিভ দুইজনের মধ্যে তুলনা, সুপারলেটিভ হচ্ছে দুইয়ের অধিক, অবশ্যই অনেকের মধ্যে তুলনা বোঝাবে। এরপরে দেখো, বাক্যে অ্যাডজেক্টিভের তুলনার ধরন অনুযায়ী ডিগ্রি অফ কম্পারিজন তিন প্রকার, যেটা আমরা বললাম এতক্ষণ। পজিটিভ 1, কম্পারেটিভ 2, সুপারলেটিভ 2+। এবং এখানে আরেকটা কথা মাথায় রাখবা, এই যে ইংলিশ বিচিত্রা বই কিনে ফেলেন, প্র্যাকটিস করেন, কাজে লাগবে। মার্কেটে ইংলিশ বিচিত্রার উপর কমন উপযোগী বই নাই। ইংরেজি নিয়ে যারা দ্বিধাদ্বন্দ্বে আছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবা, মাথায় রাখো ইংলিশ বিচিত্রার থেকে ভালো কিছু হবে না ইনশাল্লাহ। কি বলছে? ওকে, থ্যাংক ইউ। এরপরে দেখো কোথায় ছিলাম। ইলজিক্যাল কম্পারিজন মানে অযৌক্তিক তুলনা। ইলজিক্যাল কম্পারিজন মানে হচ্ছে অযৌক্তিক তুলনা। সবাই একটু লিখে ফেলো তো কমেন্টে, অযৌক্তিক তুলনা। ইলজিক্যাল কম্পারিজন মানে কি বলছি? অযৌক্তিক তুলনা। সবাই এই কথাটা একটু কমেন্টে লিখে ফেলবা। ইলজিক্যাল কম্পারিজন বলতে কি বলছি? অযৌক্তিক তুলনা। লিখে ফেলো কমেন্টে। ইলজিক্যাল কম্পারিজন হচ্ছে অযৌক্তিক তুলনা। সবাই একটু লিখে ফেলি। ওকে ভাই। এরপরে দেখো, বলতে এমন এক ধরনের তুলনাকে বোঝানো হয় যেখানে দুটি বস্তু বা বিষয় একে অপরের সাথে তুলনাযোগ্য নয়, কিন্তু তবুও তাদের তুলনা করা হয়েছে। বুঝতে পারছি? আমরা স্ট্রাকচারগুলো একটু দেখে নিব, একটু কমেন্টে লিখে ফেলবো। একটা অ্যাজ পজিটিভ ডিগ্রি অ্যাজ, এই স্ট্রাকচার একটা হতে পারে। অ্যাজ পজিটিভ ডিগ্রি অ্যাজ, এটা একটা স্ট্রাকচার হতে পারে। এরপরে বলছি কম্পারেটিভের ক্ষেত্রে দেন অথবা দ্যাট অফ, দেন দ্যাট অফ, দেন দ্যাট অফ, এই দুইটা কথা লিখবা। আর কম্পারেটিভের পরে হচ্ছে দেন দোজ অফ, দেন দ্যাট অফ এবং দেন দোজ অফ। যখন এটা সিঙ্গুলারে থাকবে তখন হবে দ্যাট অফ, যখন সিঙ্গুলারে থাকবে তখন হবে দ্যাট অফ, আর যখন প্লুরালে থাকবে তখন হবে দোজ অফ। প্লুরালে থাকলে কি হবে বলো তো? দোজ অফ। ওকে, দ্যাট অফ হচ্ছে সিঙ্গুলারে থাকলে, প্লুরালে থাকলে হচ্ছে দোজ অফ। এখন আমরা যে বিষয়টা দেখার চেষ্টা করতেছি, আমাদের সাথে ক্লাসে যুক্ত হয়েছেন ডক্টর মাহফুজ বাদন ভাই, আসসালামু আলাইকুম। দোয়া রাখবেন ইনশাআল্লাহ। আমার এলাকার বড় ভাই, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে পাশ করা বিখ্যাত ডাক্তার। আমরা যে কোনো বিপদে যাকে সবার প্রথম পাই। তাহলে ইলজিক্যাল কম্পারিজন হচ্ছে তুলনা করা যাচ্ছে না,
মানে লজিক্যালি আসলে তুলনাযোগ্য না, বাট তুমি এটা জোর করে তুলনা করতে চেষ্টা করবা। এই তিনটা কথা একটু লিখতে হবে ভাইয়া, এই তিনটা কথা একটু লিখতে হবে। সেটা হচ্ছে অ্যাজ পজিটিভ ডিগ্রি অ্যাজ, আর বলছিলাম হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির পরে হচ্ছে দেন, একটাতে হচ্ছে দ্যাট অফ, একটাতে দোজ অফ। যখন দ্যাট অফ তার মানে সিঙ্গুলার, আর দোজ অফে চলে যাবে প্লুরালে। এতটুকু অংশ আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো, এতটুকু অংশ আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। এবং আমি যে কথাটা বারবার বলতেছি, তুমি কতটুকু পড়ছো না পড়ছো নো ম্যাটারস অ্যাকচুয়ালি। তুমি আসলে পরীক্ষার খাতায় যদি উত্তর করে আসতে না পারো, তোমার কিন্তু তুমি মনে করো অনেক বড় গ্রামারবিদ, তোমার ভাই এই সোসাইটি তোমাকে আসলে অ্যাকসেপ্ট করবে না। তোমার চান্স পাওয়া জরুরি। সুতরাং যে শর্টকাট গুলো বলে দিচ্ছি একটু মাথায় রাখবেন, যে শর্টকাট গুলো বলে দিচ্ছি একটু মাথায় রাখবেন। ডান, থ্যাংক ইউ। পরবর্তী অবস্থায় দেখো, এই যে হাফ, টুয়াইস, 3 টাইমস, 4 টাইমস, মোর দ্যান, লেস দ্যান, অ্যাজ মেনি অ্যাজ। তাহলে আমরা যখন মাল্টিপল নাম্বারের কম্পারিজন করি, মাল্টিপল মানে বুঝো, মাল্টিপল মানে দুইজন না দুইয়ের অধিক, মাল্টিপল নাম্বারের যখন কম্পারিজন করি তখন আমরা কি কি ব্যবহার করব দেখো দেখি। হাফ, টুয়াইস, এরপরে হচ্ছে 3 টাইমস, 4 টাইমস, মোর দ্যান, লেস দ্যান, অ্যাজ মেনি অ্যাজ। এখানে কিন্তু তোমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি কাউন্টেবল এবং আনকাউন্টেবল ডিটারমিনার গুলো সম্পর্কে একটু জানতে হবে। কি বলছি ভাইয়া? কাউন্টেবল এবং আনকাউন্টেবল ডিটারমিনার গুলো সম্পর্কে একটু জানতে হবে। তুমি চাইলেই একটা শব্দের পূর্বে মেনি, একটার পূর্বে মাস বসাই দিতে পারো না। সুতরাং এই কাউন্টেবল এবং আনকাউন্টেবলের ডিটারমিনার আশা করি আপনারা এগুলা প্রিভিয়াস ক্লাসে করাই হয়েছে এবং তোমরাও পড়ে ফেলছো। এই ডিটারমিনার বসানোর ক্ষেত্রে তাহলে আনকাউন্টেবলের সাথে বসে মাস, কাউন্টেবলের সামনে বসে মেনি, এই যে ফিউ, লিটল, এই ব্যবহারগুলো জানতে হবে ভাইয়া। আমি যদি একটু সংক্ষেপে বলে দিচ্ছি, কাউন্টেবলের সামনে বসে হচ্ছে মেনি, ফিউ, আ ফিউ, দা ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট। সবাই একটু লিখে ফেলো তো, কাউন্টেবলের সামনে কি কি বলছি একটু লিখে ফেলবো ভাইয়া, এগুলো মনে থাকবে না। তোমরা লিখতেছো না যারা, একদম ধরা খেয়ে যাবা, 100% ধরা খেয়ে যাবা। মেনি, ফিউ, এ ফিউ, দা ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, এগুলো কোথায় বসবে ভাইয়া? এগুলা বসবে হচ্ছে কাউন্টেবলের সামনে। আনকাউন্টেবলের পূর্বে লিখে নাও মাচ, লিটল, আ লিটল, দা লিটল, লেস, লিস্ট। সবাই একটু লিখে নাও তো ভাইয়া, লেখা হলে একটু ডান লিখবো, লেখা হলে একটু ডান লিখবো ভাইয়া। দেখো একটু যেখানে এখানে যা লিখছি তুমি মনে করতেছো তোমার সব মনে থাকবে না, পরীক্ষার হল যাইতে যাইতে আল্লাহর মানে আল্লাহর রাস্তে কিচ্ছু মনে থাকবে না, এই কথাটা বলে দিলাম। সুতরাং যারা লিখতেছি না সবাই একটু সচেতন হয়ে যাই। তাহলে কি বলছি? মেনি, আ ফিউ, দা ফিউ, ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট। এখানে ফিউয়ার হচ্ছে কম্পারেটিভ, ফিউয়েস্ট সুপারলেটিভ। মাচ, লিটল, আ লিটল, দা লিটল, লেস, লিস্ট। ফিউ মানে হচ্ছে নেই বললেই চলে। এখানে ফিউ আর লিটল এর মিনিংটা পরীক্ষায় ডিরেক্ট চলে আসে। ফিউ আর লিটল এই দুইটা কথা একটু মাথায় রাখবা। এই দুইটা শব্দের অর্থ হচ্ছে নেই বললেই চলে। কি বলছি? নেই বললেই চলে। এবং এটা নেগেটিভ অ্যান্সার দিবে। কি অ্যান্সার দিবে ভাইয়া? এটা হচ্ছে নেগেটিভ অ্যান্সার দিবে। সবাই একটু লিখে ফেলো তো এটা কমেন্টে, নেগেটিভ অ্যান্সার দিবে ফিউ আর লিটল। এই ফিউ বসে কাউন্টেবলের পূর্বে, লিটল বসে আনকাউন্টেবলের পূর্বে। আশা করি বুঝতে পারছেন। এই যে আমাদের আজকের ক্লাসের প্রধান যে আকর্ষণটা আমরা একটু দেখে নিব, সেটা হচ্ছে ভাইয়া তোমরা যারা জয়কলির বই কিনে চান্স পেতে ফ্রি কোর্স করতে চাও, মানে তুমি জয়কলির এক সেট বই কিনলে আমরা তোমাকে ফ্রি কোর্স করাবো, যার মাধ্যমে তুমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া। সেটা হচ্ছে এই ফ্রি কোর্স করতে তোমরা জয়কলির পেজে একটা লাইক দিয়ে রাখো, এর পাশাপাশি পেজে একটা মেসেজ করো, পেজে একটা মেসেজ করো, লাইক দিয়ে পেজে একটা মেসেজ করো, তোমাকে সিক্রেট গ্রুপে যুক্ত করানো হবে। তাহলে তোমরা যারা যারা জয়কলির এক সেট বই কিনছো অলরেডি, তোমাকে আমরা জয়কলি পরিবারের পক্ষ থেকে ফ্রিতে কোর্স করিয়ে দিব এবং তোমার পড়া মানে চান্স পাওয়ার জন্য যতটুকু প্রয়োজন তার ওভারঅল গাইডলাইন ক্লাস আমাদের কাছে তুমি পাবা ফ্রিতেই। এবং সেক্ষেত্রে কি করতে হবে? তোমার এই পেজে লাইক দিতে হবে এবং এই লাইক দিয়ে আমরা পেজে একটা মেসেজ করব। যেমন আমাদের বইগুলোর মধ্যে বাংলা বিচিত্রা, ইংলিশ বিচিত্রা, জয়কলি জিকে, জয়কলি রিটেনের বাংলা, রিটেন ইংলিশ, প্রশ্ন ব্যাংক এবং মডেল টেস্ট। তার মানে
তোমার প্রশ্ন ব্যাংক থেকে শুরু করে প্রস্তুতি নেওয়া থেকে ফাইনাল মডেল টেস্ট দেওয়া পর্যন্ত সবকিছু কিন্তু তুমি আমাদের কাছেই পাচ্ছ ইনশাআল্লাহ। ওকে, যারা যারা এখনো বই সংগ্রহ করিনি আমরা বই সংগ্রহ করে ফেলবো। চলে আসছি আমরা প্রশ্নে। কোশ্চেন নাম্বার 1 একটু উত্তর করি। ভাইয়া আমি কিনছি হ্যাপি খাতুন, থ্যাংক ইউ সো মাচ। সবাই সবাই একটু উত্তর করবো। কোশ্চেন নাম্বার 1 দেখি কে কে পারি, সবার উত্তর দেখবো। দেখো এখানে কি ছিল, হাউ ডাজ জাঙ্ক ফুড ড্যাশ ফ্রম ফাস্ট ফুড। 100% একটা অপশন থেকে ঢাবি ভর্তি পরীক্ষায় 2 বার প্রশ্ন আসছিল। এখানে যে ব্যাপারটা মাথায় রাখবা, WH ওয়ার্ড প্রথমেই, এরপরে আসবে অক্সিলারি ভার্ব, এরপরে আসবে সাবজেক্ট, এরপরে আসবে মেইন ভার্ব, লাস্টে এক্সটেনশন থাকা না থাকার থেকে বড় কোশ্চেন হচ্ছে আমাদের প্রশ্নবোধক চিহ্নটা লাগবে। কি বলছি, WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব এবং লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন লাগবেই। এই একটা লাইন থেকে ঢাবি ভর্তি পরীক্ষায় 23-24 সেশনে 2টা প্রশ্ন আসছিল। কয়টা ভাইয়া? 2টা। যেখানে 5টা পাইলে পাস করে যাবা, এই পাসই করতে পারো না। এখন এখানে কি কি হতে পারে বলো দেখি আমাদের। দেখো কি কি ছিল, WH ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, এরপরে আমার কি লাগবে ভাইয়া? মেইন ভার্ব লাগবে না? অপশন নাম্বারে এ, ডিফারেন্টের পাশে লিখে নাও অ্যাডজেক্টিভ, তার মানে এটা হচ্ছে না। ডিফার ভার্ব, এটাই কারেক্ট অ্যান্সার। ডিফারেন্সের পাশে লিখে নাও নাউন। সবাই সবাই একটু লিখে নিব। তাহলে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার, হাউ ডাজ জাঙ্ক ফুড ডিফার ফ্রম ফাস্ট ফুড। কারেক্ট অ্যান্সার কি হবে বলো দেখি ভাইয়া? সবাই একটু আমার সাথে উত্তর করবেন। কারেক্ট অ্যান্সার হবে ডিফার, বি নাম্বার কারেক্ট অ্যান্সার, এটাই ভার্ব। ওকে, কোশ্চেন নাম্বার 1 আমরা ক্লিয়ার হলে ডান লিখবো। 1 ক্লিয়ার হলে ডান লিখবো। যারা যারা তোমরা এখনো প্রশ্ন ব্যাংক কিনো নাই বা প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস করো নাই, মাথায় রেখো বিগত সালের প্রশ্ন ব্যাংক সলভ করতে না পারলে কাজ হবে না। এখন প্রশ্ন ব্যাংক তুমি ভালো মানের প্রশ্ন ব্যাংক দেখা কেনার জন্য অবশ্যই জয়কলির প্রশ্ন ব্যাংকটা তোমার জন্য ফার্স্ট চয়েস হবে ইনশাআল্লাহ, কারণ আমাদের বইগুলান খুবই গুছানো হচ্ছে এখন। ওকে, কোশ্চেন নাম্বার 1, তাহলে কারেক্ট অ্যান্সার কি হচ্ছে? বি। কোশ্চেন নাম্বার 1 এর কারেক্ট অ্যান্সার বি। সবাই একটু উত্তর করে ফেলবো। ওকে, পরবর্তী প্রশ্নটা দেখি। নিউক্লিয়ার এনার্জি ইজ ড্যাশ ডেঞ্জারাস টু বি ইউজড ওয়াইডলি। বলো দেখি এখানে এই যে 2 আমরা পড়ছি না ভাই, 2.2 কত সহজ না বলেন? তাহলে কারেক্ট অ্যান্সার কি হচ্ছে? নিউক্লিয়ার এনার্জি ইজ টু ডেঞ্জারাস টু বি ইউজড ওয়াইডলি, অর্থাৎ এটা আসলে 2.2। ওকে, লিখে ফেলি। কোশ্চেন নাম্বার 2 আমরা একটু দেখে ফেলি। কারেক্ট অ্যান্সার কি হবে? 2 এর সি। একটা কোশ্চেন ব্যাংক সাজেশন দেন, বুঝি নাই। কোশ্চেন ব্যাংক ফ্রি দেবো, তাহলে ক্লাস শেয়ার করো, ক্লাস শেয়ার করে দাও, কোশ্চেন ব্যাংক ফ্রি দেওয়া হবে ইনশাল্লাহ। ক্লাস শেয়ার করে দাও, কোশ্চেন ব্যাংক ফ্রি দেওয়া হবে ইনশাল্লাহ। আমরা তো ফ্রি দেওয়ার জন্য বসেই আছি। 2-4টা ব্যাংক প্রশ্ন ব্যাংক ফ্রি দিলে কি এমন ক্ষতি হবে? কিছুই হবে না ইনশাল্লাহ। সবাই একটু উত্তর করব, সবাই একটু উত্তর করব। ওকে, আমি করছি 2 এর সি। থ্যাংক ইউ সো মাচ। 1-2 ক্লিয়ার হলে রান লিখবো। 3 তে চলে যাই। দেখো, দ্য বুক শপ সেলস নো বুকস ড্যাশ বাংলা, ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ। তাহলে আছে অপশন 21-22 আসা, আদার দেন আছে, এনি আদার, সাম আদার, এ ফিউ আদার্স। বলো তো কি হবে? বলো কি হবে ভাইয়া? ক্লাস শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ। তাহলে কোশ্চেন নাম্বার 3 আমরা একটু উত্তর করব। আমরা তো এতক্ষণ পড়ছি, এখন একটু উত্তর করে দেখি পারি কিনা। আমরা তো এতক্ষণ পড়ছি, আমরা একটু উত্তর করে দেখি পারি কিনা। কোশ্চেন নাম্বার 3 আমরা একটু উত্তর করব। তাড়াতাড়ি উত্তর করো। কোশ্চেন নাম্বার 3 আমরা একটু উত্তর করবো ভাইয়া। না পারলে আমি বলে দেই, কিন্তু তোমরা যদি চেষ্টা না করো এই ভুল ভুলে থেকে যাবে, ভুলের মাঝে থাকা যাবে না, ভুলের মাঝে থাকা যাবে না। এনিওয়ান এ পারতেছো না তোমরা? 3 এর এ, আরিফ উত্তর করছে, আমি একটু উত্তর দেখার চেষ্টা করব।
মায়া উত্তর করছে আদার দেন, রূপক উত্তর করছে আমি শেয়ার করে, বাট আমার জয়কলি বই পাই না, গিফট পাবা ইনশাল্লাহ। রূপক উত্তর করছে এ, নাবিলা উত্তর করছে আদার দেন, মাবিয়া উত্তর করছে এ। তাহলে কি হবে ভাইয়া? দ্য বুক শপ সেলস নো বুকস আদার দেন বাংলা, ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ। 3 এর এ যাদের হয়েছে একটু হাত তুলবেন। 3 এর কারেক্ট অ্যান্সার এ। 4 দেখো, দেয়ার ইজ নাথিং ড্যাশ এ গ্লাস অফ কোল্ড ওয়াটার অন আ হট সানি ডে। তাহলে দেয়ার ইজ নাথিং অ্যাজ রিফ্রেশড অ্যাজ, মোর রিফ্রেশিং অ্যাজ, সো রিফ্রেশিং দ্যাট, রিফ্রেশিং এনাফ। বলো দেখি কি হবে? না, দেয়ার ইজ নাথিং মোর রিফ্রেশিং দেন নাকি অ্যাজ রিফ্রেশড অ্যাজ? কোয়েশ্চেন নাম্বার 4 আমরা একটু উত্তর করব। সেরা উত্তর করছে এ। কোয়েশ্চেন নাম্বার 4 আমরা দেখি, আরিফ উত্তর করছে বি, মোর রিফ্রেশিং দেন। এনিওয়ান? আর কেউ? সামিয়া উত্তর করছে বি। আমি সবার উত্তর দেখার চেষ্টা করব। এতক্ষণ তো আমরা বেসিক পড়ে ফেলছি, আমি এখন সবার একটু উত্তর দেখার চেষ্টা করব, তোমরা আসলে কি বুঝলা এটা একটু দেখব। এরপরে হচ্ছে সামিয়া উত্তর করছে বি, নাবিলা উত্তর করছে বি। আর কেউ? আমি একটু সবার উত্তর দেখার চেষ্টা করতেছি, সবাই একটু উত্তর করো। এরপরে হচ্ছে আমাদের এখানে রূপক উত্তর করছে বি, আনোয়ার উত্তর করছে বি। এখানে দেখো ব্যাপারটা ছিল দেয়ার ইজ নাথিং ড্যাশ এ গ্লাস অফ কোল্ড ওয়াটার অন এ হট সানি ডে। মনে করো তুমি অনেক রোদের তাপ থেকে আসছো, তোমাকে যদি এক গ্লাস ঠান্ডা পানি দেয়া হয়, তোমার কাছে এর থেকে আসলে রিফ্রেশিং বেশি কিছু আর লাগবে না। সুতরাং দেয়ার ইজ নাথিং মোর রিফ্রেশিং দেন, বি নাম্বার কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ। এরপরের প্রশ্নটা দেখি, দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ ফর্ম অফ ওয়ার্ড মার্স। এই মার্স শব্দটার কারেক্ট অ্যাডজেক্টিভ কে কে পাবা? যারা পারবেন তাদের জন্য একটা স্পেশাল থ্যাঙ্কস আছে। মুখস্থ আইটেম মেমোরাইজিং সেকশন যারা ক্লিয়ারেন্স করতে পারতেছেন না তারা ধরা খেয়ে যাবেন। একটু উত্তর করব। সবাই একটু উত্তর করব। কোয়েশ্চেন নাম্বার কত? 5। কোয়েশ্চেন নাম্বার 5 আমরা একটু উত্তর করব ভাইয়া। মার্স, মার্স যারা যারা পারবেন দেখি কে কে পারছি। কেউ পারেনি? মার্টিয়ান, মায়া উত্তর করছে, এরপরে আমাদের নাবিলা উত্তর করছে সি, অপি উত্তর করছে বি। শোনো, এগুলো হচ্ছে মেমোরাইজিং সেকশন। এই মেমোরাইজিং সেকশনে যারা দুর্বল তারা পরীক্ষার হলে ঢোকার আগে চান্স মিস করে ফেলে। কি বলছি? মেমোরাইজিং এ যারা দুর্বল এরা পরীক্ষার হলে ঢোকার আগেই চান্স মিস করে ফেলে। কারণ কি? তুমি পারতেছো না তার মানে এই না অন্যজন পারতেছে না। সুতরাং কারেক্ট অ্যান্সার হবে মার্টিয়ান। সবাই একটু লিখে বলো তো কমেন্টে, MARTIAN কমেন্টে লিখে ফেলো শব্দটা। এবার একবার লিখলে আর ভুল হবে না, একবার লিখলে আর ভুল হবে না। এটা হবে হচ্ছে মার্টিয়ান। লিখছো ভাই? একবার লিখলে আর ভুল হবে না, শব্দটা হচ্ছে মার্টিয়ান। আমরা কি লিখতে পারছি? আমরা কি লিখতে পারছি? শব্দটা হবে মার্টিয়ান। সবাই লিখবা, দেখি কে কে লিখছি। তাইয়েবা আঞ্জুম লিখতে পারছে, আদিবাও লিখতে পারছে। এখানে কিন্তু ব্যতিক্রম হচ্ছে মার্টিয়ান। এটা টি না এস? এই এস আর টি এর মধ্যে ব্যতিক্রম। সবাই লিখে ফেলো, বানানটা হচ্ছে MARTIAN। সবাই একটু লিখে ফেলো তো, সবাই একটু লিখে ফেলবে ভাইয়া মার্টিয়ান, তাহলে আর ভুল হবে না। মানে যা ভুল হওয়ার হয়ে গেছে, বাট এটা যাতে নেক্সট টাইম আর রিপিট না হয়। যা ভুল হওয়ার হয়ে গেছে এটা যাতে আর নেক্সট টাইম রিপিট না হয়। শব্দটা কি ছিল? শব্দটা হচ্ছে মার্টিয়ান। লিখছো ভাইয়া? ওকে, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নটা যদি আমরা একটু দেখি, an elected member can take the decision। এখানে an elected member এটা পুরোটাই ছিল সাবজেক্ট। এই যে দেখো তো ভাই, আর্টিকেলের পরে কয়টা শব্দ বলো তো? আর্টিকেলের পরে কয়টা শব্দ? আমরা একটু উত্তর করব। আর্টিকেলের পরে কয়টা শব্দ? আমরা একটু উত্তর করব। আর্টিকেলের পরে এখানে দেখো দুইটা শব্দ, তার মানে এই মেম্বার শব্দটা হবে নাউন, এটা হবে অ্যাডজেক্টিভ। কেন? আমরা বলছিলাম না আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে নাউন, দুইটা থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এটা তো আমরা জানি নাকি? আমি কি বই পাবো? এটা তো ভাইয়া আসলে লটারি করে দেয়া হবে। আমি বলতে পারতেছি না কে পাবা, বাট তোমাদের মধ্যে যে কোনো একজন পাবা। তাহলে এই ইলেক্টেড শব্দটা কি হবে? অ্যাডজেক্টিভ। ইলেক্টেড শব্দটা কি হবে বলো তো? অ্যাডজেক্টিভ। ক্যান টেক দ্য ডিসিশন।
এখানে বাকি যে অংশটা ছিল এই দা ডিসিশন, এই দা হচ্ছে আবার আর্টিকেল না, এই আর্টিকেলের পরে যে শব্দটা আছে এটা কিন্তু নাউন, ডিসিশন শব্দটা নাউন, ক্যান টেক এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে ইলেক্টেড শব্দটা কি হবে ভাইয়া? অ্যাডজেক্টিভ। কোশ্চেন নাম্বার 6 আমরা ক্লিয়ার হলে ডান লিখবো ভাইয়া। প্রশ্ন নাম্বার 6 আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী প্রশ্নটা দেখি। ইট ইজ দ্য ড্যাশ সিটি অফ দ্য কান্ট্রি মোর পপুলাস, মোস্ট পপুলাস, মোস্ট পিপল, মোস্ট পপুলেশন। ঢাবির ডি ইউনিট 19-20-এ আসা, 19-20-এ আসা। বলো দেখি কোশ্চেন নাম্বার 7 এর উত্তর কে কে পারি আমরা একটু দেখব। প্রশ্ন নাম্বার 7 এর উত্তর আমরা কে কে পারি আমরা একটু দেখব ভাইয়া। প্রশ্ন নাম্বার 7 এর উত্তর কে কে পারি আমরা একটু দেখব। ইট ইজ দা, ভাই এখানে একটা জিনিস মাথায় রাখো, এটা কোন ডিগ্রিতে ব্যবহার হয় বলো তো কি? সুপারলেটিভ। কোন ডিগ্রিতে? সুপারলেটিভ। এই সুপারলেটিভে তাহলে কি হবে? মোস্ট পপুলাস। মোস্ট পপুলাস কোন অপশনে আছে দেখো তো? এ নাম্বার। ওকে, নীরা উত্তর করছে, মাবিয়া উত্তর করছে, মায়া উত্তর করছে, আরিফ উত্তর করছে। তোমরা এই বেশ কয়েকজন ভালো উত্তর করতে পারতেছো, মানে চালায় যাও। মাথায় রাখবা এখন যারা এখনো মনে করো একটু পিছায় আসো, পারতেছো না, মনে রাখো এই জিনিসটা এখনো ওভারকাম করার সম্ভাবনা আছে। বাট তুমি যারা এখনো অলরেডি পারা শুরু করতেছো, মনে রাখবা তোমরা অনেক অ্যাডভান্সড অবস্থায় আছো, এটা খুবই ভালো সাইন। রূপক উত্তর করছে, আনোয়ার উত্তর করছে, আমাদের আদিবা উত্তর করছে, তৃষা উত্তর করছে, থ্যাংক ইউ। অনেকেই পারতেছো, থ্যাংক ইউ। পরের প্রশ্নটা দেখো। যারা হ্যাজ ড্যাশ রেকর্ডস নাও অ্যাজ আই হ্যাড লাস্ট ইয়ার, হাফ অ্যাজ মেনি অ্যাজ, হাফ অ্যাজ মোর, হাফ অ্যাজ মেনি, হাফ অ্যাজ মাজ অ্যাজ। এখানে এই প্রশ্নটা একটু উত্তর করো দেখি ভাইয়া। আমি অনেকগুলো শেয়ার করছি আদিবা। হ্যাঁ, তোমরা যারা যারা শেয়ার করছো শুনো, আমি হচ্ছে আমাদের আজকের এই ক্লাসটার হচ্ছে পক্ষ থেকে একটা বই আমরা যেহেতু দিব, তোমরা যারা শেয়ার করছো সবাই আমার আইডিতে একটা করে স্ক্রিনশট দিও। আমরা এখান থেকে একটা লটারি করবো ইনশাল্লাহ। লটারি করে যে কোনো একটা বই দিয়ে দিব। মানে ইংলিশ বিচিত্রা বইটা তোমরা যারা পাবা, ইংলিশ বিচিত্রা বইটা যারা পাবা, এটা যে কোনো একজন পাবা, বুঝছো? সুতরাং এটা লটারি হবে। তোমরা এই লটারিতে যারা নাম যুক্ত করতে চাও সবাই একটু নক কইরো, সবাই একটু নক কইরো, আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, সবাই একটু নক কইরো, আমরা দিয়ে দিব। ওকে, তাহলে কি হবে দেখো দেখি। এই রেকর্ড শব্দটা হচ্ছে কাউন্টেবল। রেকর্ড শব্দটা হচ্ছে কাউন্টেবল। এটা প্লুরাল সিঙ্গুলার হতে পারে, এটা প্লুরাল অবস্থায় আছে। এখন এখানে যে ব্যাপারটা ছিল দেখো, তাহলে মাসেস গুলা আগেই কেটে দাও। হাফ অ্যাজ মোর, হাফ অ্যাজ মেনি। কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে হাফ অ্যাজ মেনি। ওকে, এ নাম্বার সি নাম্বার কারেক্ট অ্যান্সার। 8-এর সি, 8-এর সি কারেক্ট অ্যান্সার কি হবে বলো তো? 8-এর সি লিখছো? 8-এর সি কার কার হয়েছে? নাবিলা উত্তর করছে, রূপক, তৃষা উত্তর করছে, থ্যাংক ইউ। পরের প্রশ্নটা দেখো, 9 নম্বর। এট দ্য ক্যাফেটেরিয়া সেলিনা এট 3 times as much as। ভাইয়া এই যে মাছগুলো আগে কেটে দাও তো, মাছগুলো কেটে দাও। 3 times as many কেন? এই মাছ আনকাউন্টেবলের সামনে বসে। স্যান্ডউইচেস, তাহলে কি হবে বলো দেখি? 3 times as much স্যান্ডউইচেস as রুবিনা, 3 times as many as, নাকি 3 times as many? 3 times as many স্যান্ডউইচেস as রুবিনা। 9-এর ডি নাম্বার, 9-এর ডি। পারতেছি রে ভাইয়া, আমরা না পারলে কিন্তু হবে না, চেষ্টা করতে হবে। ভুল হতে পারে বাট চেষ্টা করতে হবে। পরবর্তী প্রশ্নটা দেখো। হি ক্যান সিং বেটার দেন ড্যাশ ইন হিজ ফ্যামিলি, এনিবডি, এভরিওয়ান, সামওয়ান। বলো দেখি সে আসলে তার ফ্যামিলির সবার থেকে কি ভালো গায়। কি হতে পারে বলো দেখি। তোমরা যারা যারা শুনো, তোমরা যারা যারা যে ব্যাপারটা বলতেছিলাম সেটা হচ্ছে লটারিতে নাম অংশগ্রহণ করতে চাও, তোমরা ক্লাসটা একটু শেয়ার করে ফেলো ভাইয়া। একটা বইয়ের দাম কিন্তু 500-600 টাকা, ব্যাপারটা একেবারে ফেলনা না, বুঝতে পারছেন? তাহলে হি ক্যান সিং বেটার দেন এনিবডি, বেটার দেন এনিবডি ইন হিজ ফ্যামিলি। এনিবডি কোন অপশনে আছে দেখো তো? সি নাম্বার। তার ফ্যামিলির যে কারো থেকেই সে ভালো গায়। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নটা দেখো।
জয়কলির বই কিনে যারা চান্স পেতে চাও আমাদের ফ্রি কোর্সে যুক্ত হয়ে যাও, আমাদের ফ্রি কোর্সে যুক্ত হয়ে যাও। এই ফ্রি কোর্সে যুক্ত হওয়ার উপায় হচ্ছে জয়কলির পেজে মেসেজ দিবা এবং পেজটা লাইক করে রাখবা। পেজটাতে লাইক দিয়ে আমরা পেজে যুক্ত হয়ে যাব। পরবর্তী প্রশ্নটা দেখো, মাবিয়া উত্তর করছে, আনুষা রেজা উত্তর করছে, তাইয়েবা উত্তর করছে, রিমন উত্তর করছে, মায়া উত্তর করছে। থ্যাংক ইউ, তোমরা অনেকেই চেষ্টা করছো। অপি উত্তর করছে। দেখো দেখি, দ্য লেস হি ওয়ার্কস, তা কি হবে? দ্য হ্যাপিয়ার। কেন? এই লেস হচ্ছে কোন ডিগ্রি ভাইয়া? এই লেস হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। লিখে নাও, লেস হচ্ছে কম্পারেটিভ। তাহলে এই অপশনে আমার কম্পারেটিভ লাগবে। তাহলে কি হবে? দ্য হ্যাপিয়ার। এটা হচ্ছে সুপারলেটিভ, এটা পজিটিভ, এটা হচ্ছে কম্পারেটিভে আছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, দা প্লাস কম্পারেটিভ যদি থাকে, দা প্লাস কম্পারেটিভ যদি থাকে, কমার পরবর্তী অংশেও দা প্লাস কম্পারেটিভে নিতে হবে। কমার পরবর্তী অংশেও দা প্লাস কম্পারেটিভে নিতে হবে। তাহলে কারেক্ট অ্যান্সার কি হচ্ছে? দা হ্যাপিয়ার। 1 ক্লিয়ার হলে ডান লিখবো, 1 ক্লিয়ার হলে ডান লিখবো। ওকে, কোশ্চেন নাম্বার 1 ক্লিয়ার হলে ডান লিখবো। কোশ্চেন নাম্বার 1 ক্লিয়ার হলে ডান লিখবো। তাহলে কি হবে? দ্য লেস হি ওয়ার্কস দ্য হ্যাপিয়ার হি ইজ। লিখছি ভাইয়া? লিখছো? ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। ওকে, পরবর্তী অবস্থা দেখো, দ্য বিগার দ্য কার দ্য ড্যাশ ইউ ক্যান গো দ্য ফার্স্ট এইড দ্য ফার্স্টার। তাহলে কি হবে ভাইয়া? এই যে বিগার আবার আছে কোন অবস্থায়? কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ। তার মানে পরবর্তী ক্লোজও হবে তোমার দা প্লাস কম্পারেটিভ। পরবর্তী ক্লোজে কি হবে? দা প্লাস কম্পারেটিভ। তাহলে কোন অপশনে আছে? দা ফার্স্টার। তাহলে কি ওর অপশনে আছে? দা ফার্স্টার। দা বিগেস্ট, বিগার দা কার, দা কম্পারেটিভ, কমার পরে মাথায় রাখবা একটা ক্লোজে, একটা বাক্যে যখন দুইটা ক্লোজ থাকবে, এক ক্লোজ যদি দা প্লাস কম্পারেটিভ থাকে, পরের ক্লোজেও দা প্লাস কম্পারেটিভ নিয়ে আসতে হবে। আমি কি বুঝাইতে পারছি ভাই? ওকে, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নটা দেখো, ইট ওয়াজ বিকামিং কোল্ডার এন্ড ড্যাশ। মাথায় রাখবা এই এন্ড এমন একটা লিঙ্কার্স, এর আগেও যা পরেও তা। লিখে নাও তো, এটা আগেও যা পরেও তা, এন্ডের আগেও যা পরেও তা। একটু লিখে নিবা, এন্ডের আগেও যা এন্ডের পরেও তা। লিখছি? এন্ডের আগেও যা এন্ডের পরেও তা। দ্রুত উত্তর করো দেখি কোনটা হতে পারে, বলো দেখি। এনিওয়ান ফ্রম দিস ক্লাস? কোশ্চেন নাম্বার 3, ইট ওয়াজ বিকামিং কোল্ডার এন্ড ড্যাশ। 3D। মাবিয়া উত্তর করছে, তৃষা উত্তর করছে। সবাই একটু উত্তর করবা। কোশ্চেন নাম্বার 3 উত্তর করো। খুবই কনফিউজিং, যে পাবেন তার জন্য একটা স্পেশাল থ্যাঙ্কস। তার নামটা আমি বলবো। রিমন উত্তর করছে, আরিফ উত্তর করছে। দেখো দেখি, মাথায় রাখবে এন্ডের আগেও যা পরেও তা। তাহলে এন্ডের আগে পরে কোনটা আছে? কোল্ড না বাবা, এটা তো কোল্ডার। কম্পারেটিভ, দ্য কোল্ডেস্ট। নো, দ্য কোল্ডার না, শুধু কোল্ডার। কোশ্চেন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার ডি। কে কে পারছো একটু দেখি? কথা শোনা যায় না নাকি? হ্যাঁ, শোনা যাচ্ছে তো, আমি নিজেও ক্লাস দেখতেছি। কোশ্চেন নাম্বার 3 কারা কারা পারছি একটু দেখতে চাই। থ্যাংক ইউ সো মাচ যারা যারা পারছো। কোশ্চেন নাম্বার 3 যারা যারা পারছি, থ্যাংক ইউ সো মাচ। এটা পরীক্ষায় আসার মতো। ওকে, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নটা দেখি, অফ দ্য টু ডগস রোভার ইজ ড্যাশ। অফ দ্য টু ডগস রোভার ইজ দ্য বেটার, বেস্ট, গুড, গুডার। ভাই গুডার বলতে কোনো শব্দ আসলে নাই, গুডের হচ্ছে ইয়া বেটার। ওকে, কোশ্চেন নাম্বার 4 তাহলে কি হবে বলো দেখি? সবাই একটু উত্তর করবো। কোশ্চেন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার কি হবে? উত্তর করি একটু ফাস্ট। গুডার বলতে কোনো শব্দ নাই। এই পারতেছি না, দ্রুত না, উত্তর করে ফেলি। তাহলে অফ দ্য টু ডগস, দুইটা ডগের মধ্যে যখন তুলনা হবে, এটা কি বেস্ট না বেটার? রোভার ইজ দা, দ্রুত উত্তর করবা, দ্রুত। ফাস্ট উত্তর করবো ভাই।
পারতেছি না রে, আমি তো বলেই দিলাম অর্ধেকগুলা, তোমরা একটু চেষ্টা করো ভাইয়া। আমি তো অর্ধেকগুলা বলেই দিলাম, তোমরা কি একটু চেষ্টা করবা না? এই যে সবাই ভুল করছে রে। দেখো, অফ দ্য টু ডগস রোভার ইজ দ্য বেটার হবে কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে কম্পেয়ার করছে, কি করছে? কম্পেয়ার, কম্পারেটিভে চলে যাবে, কম্পারেটিভ। বেটার 4 এর এ কে কে পারছি দেখি। 4 এর কারেক্ট অ্যান্সার হবে এ। আমরা কে কে পারছি একটু দেখব। 4 এর কারেক্ট অ্যান্সার পারতেছি না তো, তাই এবার কেন পারতে হবে? আই এম দ্য ড্যাশ অফ মাই 5 সিস্টার্স। এটা আসলে সহজই ছিল। ইল্ডার, ইল্ডেস্ট, ওই আগেরটার মতোই সেম। পরেরটা দেখো, শোয়েব আক্তার ইজ ড্যাশ বলার্স ইন দ্য ওয়ার্ল্ড। ভাই আমি এই যে বলছিলাম না, মানে দুইয়ের মধ্যে তুলনা হলে কম্পারেটিভ আর দুইয়ের অধিক হলে সুপারলেটিভ। দেখো দেখি কি ছিল। শোয়েব আক্তার ইজ দ্য ড্যাশ বলার্স ইন দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্বের মধ্যে তুলনা করা হয়েছে, তাহলে কি হবে? অন অফ দ্য ফাস্টেস্ট। কোন ডিগ্রি? এটা হচ্ছে সুপারলেটিভ। কোন ডিগ্রি হবে ভাইয়া? সুপারলেটিভ। কেন সুপারলেটিভ? অনেকের মাঝে তুলনা করছে অন অফ দ্য ফাস্টেস্ট, তাহলে অন অফ দ্য লার্জেস্ট না, তার আসলে বলের গতি বেশি ছিল। অন অফ লার্জেস্ট, শুধু ফাস্টেস্ট এটা হবে না। কারেক্ট অ্যান্সার 6 এর এ, অন অফ দ্য ফাস্টেস্ট। কে কে পারছো দেখো দেখি। না ভাইয়া, দা বেস্ট হওয়ার কথা না, দুইজনের মধ্যে তুলনা, কম্পেয়ার, কম্পারেটিভ ডিগ্রি, বেটার হবে। লিখছো 6 এর কারেক্ট অ্যান্সার এ। মাবিয়া মোটামুটি ভালো উত্তর করতে পারতেছো, থ্যাংক ইউ সো মাচ। তাই এবার উত্তর করতে পারতেছো ভালো, থ্যাংক ইউ। আরিফ, নাবিলাও ভালো উত্তর করতে পারতেছো, থ্যাংক ইউ। এই কোশ্চেন নাম্বার 6 পর্যন্ত ক্লিয়ার হলে ডান লিখবো ভাই। এর পরবর্তী প্রশ্নে চলে যাই। লাস্ট ইয়ার পাভেল স্পেন্ড ড্যাশ হিজ ব্রাদার twice as much as twice as many as। তাহলে আরেকটা ছিল নান। লাস্টের কোশ্চেনটা আর দেখি কয়টা প্রশ্ন আছে আমাদের। তোমাদেরকে আরেকবার বলে দেই, তোমরা যারা আমাদের জয়কুলির বই, আমাদের এক সেট বই কিন্তু তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স নিশ্চিত করতে পারে। কিভাবে? তুমি যখন বইটা কিনবা, তার মানে তুমি তো বই কিনতেইছো, বইয়ের কাজ শেষ। এখন তুমি যেটা পারবা না সেটা আমরা পড়াবো ভাই, আমরা তোমাদের দায়িত্ব নিচ্ছি। তুমি এক সেট বই কিনলে মানে তোমাদের কাছে আরেকটা কথা আমি ক্লিয়ারলি বলে দেই, তোমরা যারা আজকের এই ক্লাসটা শেয়ার দিছো তাদের মধ্য থেকে একজন ইংলিশ বিচিত্রা বইটা পাবা। আর আমাদের এক সেট বই যদি তুমি কেনো, আমাদের ইংলিশ বিচিত্রা, বাংলা বিচিত্রা, জয়কুলি জিকে, রিটেন, প্রশ্ন ব্যাংক, এগুলা কিনলে তুমি আমাদের সাথে সম্পূর্ণ ফ্রিতেই কোর্স করতে পারবা, এবং যার মাধ্যমে তুমি তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটার একদম কি ক্লিয়ারলি ফ্রিতেই শেষ করে ফেলতে পারবা এবং চান্সও পেয়ে যাবা ইনশাআল্লাহ। তোমরা যারা এখন পর্যন্ত ক্লাসে যুক্ত ছিলা একটু জানাও তো ভাইয়া কেমন ছিল ক্লাসটা। আজকের ক্লাসটা কেমন ছিল আমরা একটু জানাবো। তোমরা যারা লাস্ট মোমেন্ট পর্যন্ত যুক্ত ছিলা, আমরা হাসিবুল বলছে স্যার অনেক ভালো পড়ান, থ্যাংক ইউ সো মাচ। যারা লাস্ট মুহূর্ত পর্যন্ত ছিলা, আমরা সবাই একটু মন্তব্য দেখবো, আমরা সবার একটু মন্তব্য দেখতে চাই। আজকের ক্লাসের যারা শেষ মুহূর্ত পর্যন্ত ছিলা, তোমার সবার একটু মন্তব্য, আজকের ক্লাস নিয়ে মন্তব্য দেখতে চাই। ভালো লাগছে, খারাপ লাগছে, যেটা মনে হয়েছে ভাই সেটাই বলবা ইনশাআল্লাহ। আর রূপক বলছে ফায়ার, থ্যাংক ইউ। হাসিবুল জোস ক্লাস, নীরা বলছে ভালো, থ্যাংক ইউ। সুপার নট ডি ক্লিয়ার। সবাই একটু উত্তর করবো যারা আজকের ক্লাসের শেষ মুহূর্ত পর্যন্ত ছিলা, তোমরা একটু আমাকে জানাবা ভাইয়া ক্লাসটা কেমন ছিল। মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে, খুব ভালো ছিল, অনেক ভালো। ওকে, একটা জিনিস মাথায় রাখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তোমার জীবনের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট চেঞ্জিং চান্স। এবং যারা ঢাবি, রাবি, চট্টগ্রাম বা জাহাঙ্গীরনগর এই জাতীয় বিউপি, এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবা, মনে রাখবা দেশের
অনেক অনেক মেধাবী শিক্ষার্থীদের পিছনে ফেলে তুমি আসছো এখানে, এবং তোমাকে এই জায়গায় আসতে গেলে একটু পরিশ্রম করতে হবে। আমাদের এক সেট বই কিনে ফেলো, আমাদের সাথে কোর্সে যুক্ত হয়ে যাও অবশ্যই। বাট আমি লাস্টে আসছি, সাবিয়া ক্লাসটা রেকর্ডেড থাকবে জয়কুলি পেজে, দেখে নিও। আমাদের ইউটিউবে দেওয়া হবে না ভাই, আর আমাদের ইউটিউব চ্যানেলেও দেওয়া হবে, এখানেও পাবা, বুঝতে পারছো? ইউটিউবেও দেওয়া হবে, ওখানেও পাবা। জয়কুলির জিকে বইটা এবার নিউ ভার্সন করছে, অবশ্যই। আরে পাগল লাগে, আমাদের বইয়ের মতো কাজ কোন বইয়ে হচ্ছে না। প্রত্যেকদিন এখানে 50-100 জন লোক কাজ করতেছে। একটু বইটা দেন তো ভাই। আমাদের বই সব লেটেস্ট, সব লেটেস্ট ভাই, প্রত্যেক দিন এডিট হচ্ছে। তোমার এটা নিয়ে টেনশনের কারণ নাই, মানে এটা অন অফ দ্য লেটেস্ট, শুধু লেটেস্ট বললেও ভুল হবে, অন অফ দ্য লেটেস্ট, বুঝতে পারছি? এটা হচ্ছে অন অফ দ্য লেটেস্ট। তোমরা যারা ঢাবি সহ যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, কোনো প্রশ্ন থাকলে করতে পারো। ক্লাসটা কেমন ছিল এটা জানাতে পারো। আর হ্যাঁ, আমার একটু পরিচয় দিয়ে নেই, আমি সাইদ আনোয়ার সজীব, আমার এই নামেই ফেসবুক আইডি, তোমরা চাইলে আমার সাথে কানেক্টেড থাকতে পারো। আর জয়কলিতে এই বছর ফার্স্ট ক্লাস নিচ্ছি, গত বছর অনেক ক্লাস নিয়েছি, এই সিজনে আমি ক্লাস নিতে পারিনি, ঢাকার বাইরে ছিলাম। ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে। আমি তোমাদের বই সম্পর্কে একটু বলার চেষ্টা করি, দেখে নিব রেকর্ড ক্লাস। হ্যাঁ অবশ্যই দেখে নিও, জিকে বই আনতেছি একটু ভাইয়া। আর আজকের ক্লাসটা তোমরা যারা শেয়ার করে দিছো তাদের মধ্য থেকে কিন্তু একজন আমাদের এলো বই পেয়ে যাবা। এই যে আমাদের জয়কলির জিকে বইটা, বুঝছো, এটা একদম লেটেস্ট এডিশন। আমি যদি একটু দেখার চেষ্টা করি, একদম লেটেস্ট এডিশনে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, একদম লেটেস্ট অগাস্ট 2025, মানে বুঝতেছো তুমি, অগাস্ট 2025। কি বলছে, আমার জয়কলির সি ইউনিটের বই সব কিনছি, কিন্তু জিকেটা কোনটা নিব বুঝতেছি না। ভাই এটা তোমরা যারা লেটেস্টের চিন্তা করতেছো না, এটা যেটা লেটেস্ট এডিশন, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখো এটা আগস্ট মাসের 25 সালে, এটাই তো আগস্ট মাস চলে নাকি ভাই? এটা হচ্ছে আগস্ট 25, একদম লেটেস্ট, এর থেকে লেটেস্ট আসলে সম্ভব না, বুঝতে পারছো? আগস্টের 25-এ আপডেট করা হয়েছে। সুতরাং মানে কোনো সন্দেহ ছাড়া এটা নিয়ে নিতে পারো। আর আমাদের ইংলিশ বিচিত্রা বইটা দেখো, এটা কিন্তু আমি তোমাদেরকে এতক্ষণ যেটা দেখিয়েছিলাম ওটা আগের সেশনের। এই যে আমাদের লেটেস্ট বই, এটা কততে আপডেট করা হয়েছে একটু দেখি। আমরা যদি এটা আপডেট এডিশন দেখি, সেটা হচ্ছে 2025-এর জুলাই, বুঝতে পারছি? তার মানে ইংরেজি যেহেতু আসলে ওই পরিমাণ চেঞ্জ তো হবে না, তোমরা এটা কোনো সন্দেহ ছাড়াই, আমাদের বই প্রত্যেকবার মার্কেটে ছাড়ার আগে একদম লেটেস্ট এডিশনটাই নেওয়া হয়। আশা করি যারা ক্লাসে ছিলা, শেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্য সহকারে ছিলা, খুবই ভালো একটা ক্লাস পেয়েছো। আমার পক্ষ থেকে আমি যতটুকু প্রয়োজন আমি দেওয়ার চেষ্টা করছি। তোমরা যদি অ্যাডজেক্টিভ আর ডিগ্রি থেকে প্রশ্ন আসে, কম্পারিজন থেকে প্রশ্ন আসে, এর বাইরে কিছু লাগবে না ইনশাল্লাহ। সবাই একটু জানাবো, ক্লাসটা তো তোমরা অনেকেই পছন্দ করছো, কিন্তু এখানে পছন্দ করলে হবে না, তুমি এই ক্লাস থেকে কি গ্রহণ করতে পারলা, এটা মেইন ফ্যাক্টর। তোমরা সবাই একটু নোট করবা, নোট করে করে পড়ার চেষ্টা করবা, এবং আমাদের ইংলিশ বিচিত্রা বই থেকে এই আজকে যে 2টা টপিক পড়াইলাম, এই বইটা থেকে তোমরা প্র্যাকটিস করবা ইনশাল্লাহ। এর বাইরে আর কিছু লাগবে না। পরবর্তী ক্লাস নিয়ে কোনো ভিডিওতে, কোনো ক্লাসে আবারও তোমাদের সজীব ভাইয়া হাজির হয়ে যাব, সেই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।